আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তরিকুল হুদা। ধন্যবাদ সরাই আড্ডাকে এবং যারা স্পন্সর করছেন, মুসলিম মাইন্ডস এবং আম, ইস্তেহার। তো আজকে আমাদের যে বিষয়, এই বিষয়টা খুব ইন্টারেস্টিং। সেটা আমরা দেখতেছি যে খুবই কন্টেম্পোরারি, এবং সেটা হচ্ছে আমাদের স্বাধীনতার ঘোষণা নিয়ে। কারণ কন্টেম্পোরারি এই জন্য বলতেছি, এর কারণ হলো সংবিধান, জুলাই সনদ ইত্যাদি নিয়ে এখন প্রচন্ড উত্তপ্ত রাজনীতির পরিসর। এবং আমাদের জুলাই বিপ্লবের পর থেকেই প্রায় 1.5 বছর ধরে এসব নিয়ে নানা ধরনের, আপনারা জানেন, সংবিধান সংস্কার কমিশন গঠন হয়েছিল, তারপর ঐকমত্য কমিশন গঠন হয়েছিল। অনেক দিন ধরে আলোচনা চলছে, অংশীজন অনেকেই ছিলেন এবং তারা অনেক আলোচনা করে প্রস্তাবনা তৈরি করছেন। সেটা নিয়ে এখন এসব সংক্রান্ত মাঠ গরম চলছে এখন। তো প্রথমেই আমি বলতে চাই যে আজকের আহ, যেই শিরোনামটা, মর্মব্যাধি। তো এখানে এই শিরোনামটা ঠিক করছিল হচ্ছে আমাদের তরুণ বুদ্ধিজীবী ফয়সাল। তাকে ধন্যবাদ। বেশ আগেই, কারণ এই বিষয়ে একটা সেমিনার হয়েছিল আর কি। তো এখন আমরা এই মর্ম ব্যাধিটার দিকে একটু ফোকাস করি। হ্যাঁ, এটা আমরা একটু মনোযোগ দিয়ে রাখবো। আমরা মর্ম ব্যাধি কেন বলতেছি? তো প্রথমত আমরা যা আলাপ করতেছি এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যে আমরা বেসিক্যালি ক্ষমতা নিয়ে আলাপ করতেছি। তো ক্ষমতা মানে আধুনিক ক্ষমতা, যেহেতু রাষ্ট্রটা আধুনিক। আর আধুনিক ক্ষমতার মূল বিষয়বস্তুই হচ্ছে মানুষ। তো এই মানুষ, যেমন ধরেন আধুনিক ক্ষমতার যারা বড় বড় তাত্ত্বিক আছেন, তারা তো অনেকভাবে এই বিষয়টাকে দেখছেন। তো যেমন আমরা এখন অনেক ধরনের এই সংবিধান গঠন, পরিগঠন, সংবিধানের সংস্কার ইত্যাদি নিয়ে যখন যেই আলাপগুলি শুনি, এখানে কিছু কথা বারবার আসে, কিছু জার্গন, কিছু কনসেপ্ট, কিছু ফান্ডামেন্টাল নোশন। যেমন ধরেন পপুলার সভরেনিটি, জনগণের সার্বভৌমত্ব, কনস্টিটিউয়েন্ট পাওয়ার, গাঠনিক ক্ষমতা ইত্যাদি। এগুলা আসলে সবকিছুই ক্ষমতার আলাপ। তো ক্ষমতার আলাপের কথা বলতে গেলে আমার ক্ষমতা সংক্রান্ত যারা তত্ত্বায়ন করছেন তার মধ্যে সবচেয়ে মৌলিকভাবে যিনি ক্ষমতাকে তত্ত্বায়ন করছেন, কার্ল স্মিথ। তো কার্ল স্মিথের আলাপ আসে। তো কার্ল স্মিথ জিনিসটাকে অনেকটা আম, মানুষের একটা অন্টোলজিক্যাল বৈশিষ্ট্য আকারে দেখছেন, সেটা হলো ক্ষমতা, ক্ষমতার চর্চা। তা আমরা যদি আরেকটু এদিক ওদিক করি, যেমন ধরেন ফ্রিদরিক নিচা, উনি তার গে সায়েন্সের মধ্যে বলছিলেন, এটা খুব চমৎকার কথা। উনি বলতেছিলেন যে, মানে এটা যেই আহ, অনুচ্ছেদ বা যেই অধ্যায়ের মধ্যে উনি আলাপ করছেন, এটা খুব ইন্টারেস্টিং নামটা, অন দ্য ডক্ট্রাইন অফ দ্য ফিলিং অফ পাওয়ার। তো পাওয়ারটাকে ফিলিং, এই যে ফিল করা, অনুভূতি, এই অনুভূতির সাথে ক্ষমতার সম্পর্ক, রাষ্ট্র টাষ্ট্র ইত্যাদি ইত্যাদি সব আমরা বাদ দিই, একদম ছোট করে আনি। তো মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ক্ষমতার অনুভূতি আছে, ক্ষমতার ভাব আছে। তো এটাকেই নিচে বলতেছেন যে উইল টু পাওয়ার। তো উইল টু পাওয়ারের আলোচনা যখন উনি করছেন, এটা উনি উনার আগের যিনি, যার তত্ত্বকে আরো আগায় নিয়ে গেছেন বা আরো এটাকে আরো কনসেন্ট্রেট করছেন, সেটা হলো আর্থার শোপেনহাওয়ার। শোপেনহাওয়ারের তত্ত্ব ছিল হলো উইল টু লাইফ। হ্যাঁ, উইল টু লিভ আর কি, সরি। তো উইল টু লিভ মানে বাঁচার, বাঁচার আকুতি। এই যে আমরা বলি না বাঁচার আকুতি, তো আমাদেরকে আসলে একটু চিন্তা করতে হবে। বইপত্র, অমুক তমুক, নাম টাম এসব তো আছেই, কিন্তু আমরা যদি নিচা, তারপরে শোপেন হাওয়ার এইগুলি নাও জানি, নাও পড়ি, কোনো সমস্যা নেই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার অনুভূতি দিছেন। তো সেটা খুবই ইম্পর্ট্যান্ট। তো সেখান থেকে আমরা যেটা বুঝতে পারতেছি যে উইল টু পাওয়ার, আমাদের একটা ক্ষমতার বাসনা আছে। তো এইটা খুবই ফান্ডামেন্টাল মানুষের অস্তিত্বের সাথে। এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং এটা মানে মানুষ এটাকে প্র্যাকটিস করে নানাভাবে। তো এটাকে যদি আরেকটু আমরা যদি যাই, তাহলে দেখবো যে ক্ষমতার ভিতর দিয়ে
যখন মানুষ ক্ষমতাকে চর্চা করে সমাজে অন্য মানুষের সাথে, অপর একজন মানুষের সাথে, অন্য কোনো জাতির সাথে, অন্য কোনো রাষ্ট্রের সাথে, সেই বিষয়গুলির মধ্যে অনেক কিছু থাকে। যেমন একটা ক্ষমতার মধ্যে যেমন কার্ল স্মিথ, হ্যাঁ, আমাদের বিখ্যাত জুরিস্ট, তো উনি বলতেছেন যে ক্ষমতার মধ্যে যেমন একটা কিছু ইন্ট্রিনসিক অন্তর্নিহিত বিষয় আছে, যেমন ক্ষমতা সেলফ অ্যাসার্ট করে, ক্ষমতা মানুষ আত্মস্থ করে নিজেকে আত্মস্থ করার মধ্যে দিয়ে, আবার এট দ্য সেম টাইম ক্ষমতা মানুষকে সেলফ অ্যালিয়েনেটেড করে, নিজ থেকে বিচ্ছিন্নতা করে। ক্ষমতার ভিতরে কমান্ড স্ট্রাকচার আছে, কমান্ড এবং ওবিডিয়েন্স, মানে ক্ষমতা আমরা চর্চা করি, প্রয়োগ করি, ক্ষমতা একই সাথে আমরা ওবিডিয়েন্ট আচরণ করি, যে আমরা ক্ষমতাকে মেনে নিই, আমরা ক্ষমতার আন্ডারে চলে যাই, তাই না? তো এরকম কমান্ড এবং ওবিডিয়েন্স স্ট্রাকচারও আছে, আরো আছে, যেমন আম, আমরা বলতে পারি যে আম, ক্ষমতা রুল করে মানুষ, তাই না, শাসন করে, আবার কেউ কেউ ক্ষমতার আন্ডারে শাসিত হয়। তো এগুলা সবই ক্ষমতার বৈশিষ্ট্য। তো আমরা যেই অনুষঙ্গের উপরে এই আলোচনাটা করব সেটা হচ্ছে একাত্তরের স্বাধীনতার ঘোষণাপত্র। তা আমরা এখন যদি আরেকটু তাত্ত্বিকভাবে পর্যালোচনা করি, এটা হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আমি একটু চিন্তাগতভাবে, চিন্তাটাকে উস্কানোর জন্য। এই যে আমরা বলতেছি, এখন আমরা শুনি যে জনগণের সার্বভৌমত্ব বা কনস্টিটিউয়েন্ট পাওয়ার বা গাঠনিক ক্ষমতা, এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার বা জনগণের সার্বভৌমত্ব বিষয়টা আসলে কেমন? বিষয়টা খুবই সিম্পল, যে ফরাসি বিপ্লবের সময়ে যখন এই আহ, অনেক ঘটনা ঘটতেছে, এনলাইটেনমেন্টের শেষ দিকের পর্বে, এনলাইটেনমেন্টের শুরুর দিকের পর্বে ইউরোপে ছিল রাজা শাসিত জনগণের রাষ্ট্র। এটা কিন্তু ঠিক ফিউডালিজম এর পরবর্তী স্টেজ, হ্যাঁ, রাজা শাসিত জনগণের রাষ্ট্র। তখনও একটা অ্যাবসলিউট কিং ছিলেন, মানে সরি, অ্যাবসলিউট রাষ্ট্র ছিলেন, যার মাথা ছিলেন হচ্ছে রাজা। এটা হলো অ্যাবসলিউটিস্ট স্টেট বলা হয়। ফরাসি বিপ্লবের আগেই যেই রাষ্ট্রটা ছিল ফ্রান্সে, যেমন, হ্যাঁ ঠিক আছে, তো ওইখানে যে বিপ্লবটা হলো বিখ্যাত ফরাসি বিপ্লব, তো সেই বিপ্লবের মধ্যে দিয়ে যেই রাষ্ট্রটা হলো সেটা হলো প্রথম একটা বুর্জোয়া রাষ্ট্র হলো ফরাসি বিপ্লবের পরে। এর মধ্যে অনেক ইতিহাস টিতিহাস আছে, তো সেটার কথা না। তো সেই সময় যে আহ মানুষজন, বিশেষ করে চিন্তকরা, যেমন ধরেন জঁ জ্যাক রুশো, তো রুশোর একটা বড় ভূমিকা ছিল এই চিন্তাগুলাকে একটা তাত্ত্বিক আকারে প্রয়োগ করার জন্য। তো রুশোর একটা কনসেপ্ট ছিল হলো জেনারেল উইল, জনগণের ইচ্ছা। এই জনগণের ইচ্ছাটা কিরকম? জনগণ তো নানা রকম, তাই না? জনগণের ইচ্ছা, তো রুশো তো আর সেটাকে নেগেট করে নাই, এক সেন্সে যে উনি তো মেনেই নিছে জনগণ নানা রকম। তো জনগণের তো নানা রকম ইচ্ছাও আছে। তো জেনারেল উইল কোনটা? জেনারেল উইল হলো কমন উইল। তো কমন উইল কোনটা? তো কমন উইল হলো ন্যাচারাল, তার যে উইল বা ন্যাচারাল যে রাইটের বোধ, সেটাকে উনি বলতেছেন যে না, সেটা তো কমন উইলের অংশগত না, বা জেনারেল উইশ যেটা, মানে জনগণের সদিচ্ছা, তো এখন সেটার অংশগত না। তাহলে কি করতে হবে? ওই পার্টিকুলার বা ওই ন্যাচারাল রাইটের যেই অংশগুলি কমন, সাধারণ, এই যে সাধারণ, তো সেইটাই মাত্র, সেইটাই শুধু জেনারেল উইলের অংশ হবে। তো এই জেনারেল উইল যখন কোনো রাজনৈতিক ভাবে নিজেদের ইচ্ছাটাকে প্রয়োগ করতে চায়, তখন তারা সার্বভৌম, এবং তারা যখন একটা রাষ্ট্র তৈরি করে, এটা হলো সার্বভৌম জনগণ। এই হচ্ছে রুশোর মোদ্দা কথা। তো এই যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার কোনটা? তাহলে এই সার্বভৌম জনগণ, তাদের যে জেনারেল উইল, সার্বভৌম জনগণ মানে জেনারেল উইল যেই জনগণ ধারণ করে, সেই জেনারেল উইল যখন প্রকাশ ঘটায়, কনস্টিটিউয়েন্ট পাওয়ার তখন তৈরি হয়। কনস্টিটিউয়েন্ট পাওয়ার কেন? কারণ কনস্টিটিউয়েন্ট পাওয়ার মানে হলো গাঠনিক ক্ষমতা। এটা কি গঠন করে? এরা আসলে রাষ্ট্র গঠন করে, একটা রাজনৈতিক পলিটি গঠন করে। তো এখন কনস্টিটিউয়েন্ট পাওয়ারের যেই কথা রুশো বলতেছিলেন, তো সেটা হচ্ছে কনস্টিটিউশন তৈরির আগের কথা। তো এর কনস্টিটিউশন পাওয়ারের কথা শুধু রুশো বলে নাই, আরো অনেকেই আছে, আম, তাদের কথা আমরা জানবো, পড়বো। কিন্তু বিতর্ক যেটা হচ্ছে সেটা হলো যে কনস্টিটিউশন পাওয়ার
আর কনস্টিটিউশনের মধ্যে সম্পর্কটা কি? এবং আমাদের কিন্তু বর্তমানে বাংলাদেশে যে তর্কগুলো হইতেছে যে সংবিধান সার্বভৌম নাকি জনগণ সার্বভৌম, এটা কিন্তু এই আলাপকে কেন্দ্র করে। দেখেন, আমরা 300 বছর আগেকার মানে 18 শতকের যে আলাপগুলি, সেগুলো আবার আমরা এই বাংলাদেশে দেখতে পাচ্ছি। তো এইটা কি ভালো না খারাপ সেটা আমরা বোঝার চেষ্টা করব আসলে। এটাই একটা মানে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে তো বোঝা সম্ভব না, এটা আরো মানে প্রলম্বিত সময় ধরে আমাদেরকে বুঝতে হবে। তো যেটা বলতেছিলাম, কনস্টিটিউয়েন্ট পাওয়ার। তো কনস্টিটিউয়েন্ট পাওয়ারে সংবিধান একটা বড়। কনস্টিটিউয়েন্ট পাওয়ারের প্রায়োগিক জায়গাটা কোথায়? আমরা কিভাবে বুঝবো যে এখানে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার কাজ করছে? যখন একটা সংবিধান গঠন করা হবে একটা রাষ্ট্রে, সেই রাষ্ট্রটা হবে আধুনিক রাষ্ট্র যদি হয়, তো রাষ্ট্রের তো সংবিধান দরকার। তো ইভেন আধুনিক রাষ্ট্র, আমরা যখন এই যে বলতেছি রাষ্ট্র সংবিধান দরকার, তো এই রাষ্ট্রটাই যখন তৈরি হয়নি, তখন কি রাষ্ট্রের সংবিধান ছিল? না, ছিল না। তো তখন আসলে কি দরকার? একটা প্রোক্লেমেশন দরকার, একটা ঘোষণা দরকার। তো ঘোষণা খুব সিম্পল বিষয়। ঘোষণা হচ্ছে, আমরা তো জানি যে নরনারী বিবাহ হইলো, তাদের মধ্যে একটা ঘোষণা লাগে, কাবিননামা। তো এইরকম ওখানে একটা ঘোষণা ঘোষণা দেওয়া হয়, যেটার মধ্যে লেজিটিমেসি ক্রিয়েট হয়, মানুষ এটাকে রেকগনাইজ করে, এটা একটা দলিল। তো যে কোনো লেনদেন, যে কোনো ধরনের আম, কারবার, সেটা চুক্তি, এই যে ঘোষণা যখন তৈরি হয়, তখন সেটার পরবর্তী অংশ। তো প্রথমত আমাদের যেটা দেখতে হবে সেটা হলো যে 71-এ আমরা যে রাষ্ট্রটা তৈরি করছি, এখন আমাদের এখানে তর্ক চলতেছে, তাই না? কনস্টিটিউয়েন্ট পাওয়ার, পপুলার সভরেনিটি, আমরা এটাকে ট্র্যাক ব্যাক করতেছি, এটার জিনিওলজি, এটার উজানে যাচ্ছি আমরা। হ্যাঁ, যে এটা কোথা থেকে শুরু হলো আসলে। তো আমরা যদি দেখি বাংলাদেশের, অবভিয়াসলি এটা কমন সেন্স, যে বাংলাদেশের রাষ্ট্রের গাঠনিক মুহূর্তটা ছিল হলো সেই স্বাধীনতা যুদ্ধের সময়, 1971। অবভিয়াসলি, কারণ 71 নিয়ে কথা বলা তো খুব একটা মুশকিলের বিষয়। এখানে অনেক ধরনের ন্যারেটিভের খেলা আছে। ন্যারেটিভ মানে হলো মানুষজনের বক্তব্য, বক্তব্য মানে মানুষজনের দৃষ্টিভঙ্গি, সেটার সাথে ফ্যাকচুয়াল মিল থাকতেও পারে, নাও থাকতে পারে, ট্রুথ হইতেও পারে, নাও হইতে পারে। ন্যারেটিভের পিছনে আবার একটা ডিসকোর্স আছে, চিন্তা আছে। বক্তব্য মানুষ যাই দিক, সেটা কিছুটা অনেক কিছু আগে থেকেই তার সূত্র থাকে, তার উসিলা থাকে, তার পাটাতন থাকে, তাত্ত্বিক ভাবগত একটা ফান্ডামেন্টাল বেসিস থাকে। সেটা আমরা অনুসন্ধান করার চেষ্টা করব। তো এইখানে আমরা যেটা দেখব যে আমাদের বর্তমান, আমরা কানেক্ট করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের বর্তমান যে ডিবেটগুলি চলতেছে, এখানে স্বাধীনতা যুদ্ধের যেই ঘোষণাপত্র, বাংলাদেশের স্বাধীনতা, প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ইন এপ্রিল ইন্ডিপেন্ডেন্স, 10ই এপ্রিল, তো সেইটা একটা উসুল আকারে কাজ করে। তো আপনি যদি সংবিধান সংস্কার কমিশনের ইয়েতে দেখেন, সেক্ষেত্রে উসুল আকারে কাজ করে। আপনি ঐক্যমত্য কমিশনের ইয়েতে দেখেন, সেটা উসুল আকারে কাজ করে। এই এই ঘোষণাপত্র, সবাই বলতেছে ঘোষণাপত্র, পক্ষে বিরোধে সবাই ঘোষণাপত্রকে একটা ওহি আকারে মানে দেখাচ্ছে। তো এখন আমরা এই ওহি, তথাকথিত এই উসুলকেই প্রশ্নবিদ্ধ করব। শুধু তাই না, আমরা দেখব এটা লিমিটেশন কি, এবং আমরা, আমাদের দাবি হলো এই যে মর্মব্যাধির কথা বলতেছে, তাই না, অরিজিন, অরিজিনের মধ্যেই যে এখানে একটা সমস্যা রয়ে গেছে, সেই সমস্যাটা আমরা যখন চিহ্নিত করব, তাহলেই আমরা বুঝতে পারবো যে ওই সমস্যাটা আমরা এখন পর্যন্ত লিঙ্গার হইতেছে, সেটার সাথে ক্ষমতা যুক্ত, এটাই জনগোষ্ঠী যুক্ত, সবকিছু। তো তাহলে আমরা লেটস গো টু দা পয়েন্ট। কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে আমরা আলাপ করতেছিলাম, আমরা একটু বলে নিই। কনস্টিটিউয়েন্ট পাওয়ার তো ওই যে গাঠনিক মুহূর্তে যেই ক্ষমতাটা কাজ করে, যারা একসাথে বসে যেই শ্রেণীটা বা যেই লিডারশিপটা, নেতৃত্বের যে অংশটা, জনগণের যে অংশটা, এটা এখন পুরা জনগণ হতে পারে, নাও হইতে পারে। তো তারা একটা ক্ষুদ্র অংশ হইতে পারে। তো যারা এই কাজটা করতেছে, এরা যাই হোক, এটা এরা হুয়েভার, আমরা সেই জায়গায় এই মুহূর্তে যাচ্ছি না, একটু পরে যাব। তো তারা কি করতেছে? তারা নিজেদেরকে পপুলার সভরেনিটির কি বলবো, রিপ্রেজেন্টেটিভ দাবি করতেছে। ওরা বলতেছে এই যে গাঠনিক পাওয়ার, এই যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, এইটাই হলো পপুলার সভরেনিটি। মানে এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার যে ধরনের ভাব বা রাজনীতির কথা প্রস্তাব করতেছে, এবং সেটাকে লিখিত আকারে দিয়ে জনগণের মাধ্যমে লেজিটিমাইজ করতেছে, জনগণের উপরে প্রয়োগ করতেছে, এবং জনগণকে শাসন করার উসিলা আকারে, নর্ম আকারে, হ্যাঁ,
এটাকে উপস্থাপন করতেছে, দাবি করতেছে, এই কনস্টিটিউয়েন্ট চিন্তাটা, গাঠনিক চিন্তাটার যে উপাদানগুলি, আমরা সেটাকে যদি দেখি, তাহলে আমরা দেখব যে সবসময় কনস্টিটিউয়েন্ট পাওয়ার যারা চর্চা করেন তারা এটাকেই সার্বভৌম ক্ষমতার একটা স্মারক আকারে উপস্থাপন করেন। তা আমাদের দাবি যে বাংলাদেশ গঠনিক মুহূর্তে যে সার্বভৌম ক্ষমতা আকারে দাবি করা হয়েছিল, যা সেই দাবিটা অসার। হ্যাঁ, সেই দাবিটা আসারে, সেই দাবিটার কোনো আসলে ভিত্তি নাই। এটা শুধু তাদের দাবি। এটা যদি তারা বলতো যে ভাই জনগণ কি চায় না চায়, উই ডোন্ট বদার, এটা আমাদের দাবি, আমরা এটাকে প্রয়োগ করতেছি, দ্যাটস ইট। তো ফাইন, আমি কিন্তু তাহলে হ্যাঁ ঠিকই তো, এটা ওরা ওরা এই কয়জন মিলে যেটা করতেছে, ওদের ক্ষমতা আছে, ওদের জোর আছে, ওরা সবাই মিলে তা চাপাই দিতেছে। কিন্তু ওরা সেটা বলে নাই, এখানেই আমাদের আপত্তি। ওরা বলতেছে যে না, এটা তো জনগণের, হ্যাঁ এটা তো সবাই এটাকে ধারণ করছিল, তো সেটা কি? সেটা হলো সাম্য মানবিক মর্যাদা। তো এখন আমরা যদি আহ একটু দেখি, অনেকগুলো অ্যাসপেক্ট আছে এটার, এই স্বাধীনতা যুদ্ধের ঘোষণাপত্রে। একটা হলো এটা নিয়ে অনেক ধরনের প্রেজুডিস আছে, এটা নিয়ে অনেক ধরনের আজে বাজে ক্লেইম, মিথ্যা ক্লেইম আমাদের উপরে দিয়ে আমাদেরকে গিমিক দেওয়া হয়, আমাদেরকে ভুল বোঝানো হয়। সেই প্রেজুডিস গুলি আমাদেরকে ভাঙতে হবে, আমাদের সত্যটা খুঁজে বের করতে হবে। তার নাম এই কয়েকটা বললেই আপনারা এগুলো অনেক শুনছেন। যেমন ধরেন, একাত্তরের স্বাধীনতার ঘোষণা এবং মানে এর যেই মূলনীতিগুলি, সেগুলি বাহাত্তরের সময় হয় নাই। বাহাত্তরেরটা ইন্ডিয়ানরা কইরা দিয়ে গেছে, আর একাত্তরের স্বাধীনতার ঘোষণা বাংলাদেশের জনগণের, ওই যে জনগণের সার্বভৌমত্ব, তারা করছে। ওকে, আরো আছে। যেমন একাত্তরের স্বাধীনতা ঘোষণার সময় ধর্ম নিরপেক্ষতা ছিল না, বাহাত্তরের স্বাধীনতা ঘোষণার সময় ধর্ম নিরপেক্ষতা ঢুকানো হয়েছে, এটা ঢুকাইছে ইন্ডিয়ানরা। তারপরে আরো আছে, সেটা হলো যে আহ, একাত্তরের স্বাধীনতার ঘোষণা ইসলাম ইসলামের বিরুদ্ধে ছিল না, কিন্তু বাহাত্তরের স্বাধীনতার ঘোষণার ভিতরে ধর্ম নিরপেক্ষতা ঢুকায় ইসলামকে খারিজ করা হয়েছে। এগুলার মধ্যে মূল উদ্দেশ্য, মানে যেই মতলব, এই মতলবটাও খুব খারাপ, মানে নেগেটিভ, অসত্য। এটা সাধারণত একটা গভর্নমেন্টালিটি, ফুকো যেটাকে বলছেন, তো এই গভর্নমেন্টালিটির একটা নিয়ত থেকে এই বিষয়টা করা হয়। তো এখন আম, এই যে এটা এটা কেন হইল, তো আরো আছে, কিন্তু আরো আছে, এটার শেষ নাই। যেমন একাত্তরের স্বাধীনতার ঘোষণা জনগণের, হ্যাঁ, কিন্তু বাহাত্তরের স্বাধীনতার ঘোষণা হলো উকিল ব্যারিস্টার বানাই দিয়ে গেছে, ঠিক আছে? তো এগুলা সবই হলো অসত্য। আমরা একটা একটা করে এই জিনিসগুলোকে একটু সংক্ষেপে দেখি। প্রথম কথা হইল যে বাহাত্তরের সংবিধানে আছে হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, আহ তারপরে আছে হচ্ছে সমাজতন্ত্র, তারপর আছে ধর্মনিরপেক্ষতা ইত্যাদি। তো এখন বলা হয় যে বাহাত্তরের স্বাধীনতা ঘোষণায় ধর্ম নিরপেক্ষতা আছে, হ্যাঁ আছে, ঠিক আছে, ভেরি গুড। তো একাত্তরের স্বাধীনতা ঘোষণাপত্রের মধ্যে ধর্ম নিরপেক্ষতা নাই। এর একটা ডাহা মিথ্যা কথা। একাত্তরের স্বাধীনতার ঘোষণার বেসিসই ছিল ধর্ম নিরপেক্ষতা, শব্দটা নাই। কিন্তু ধর্ম নিরপেক্ষতার মূল তিন ভিত্তি কি? এক হলো সাম্য, দুই হলো মানবিক মর্যাদা, তিন হলো সামাজিক ন্যায় বিচার বা জাস্টিস। তো এই তিনটা মিলেই কিন্তু ধর্মনিরপেক্ষতা হয়। তো সাম্য, এই যে ইকুয়ালিটি, এই ইকুয়ালিটি সেই ফ্রেঞ্চ ট্র্যাডিশনের সময় থেকে আমরা যদি দেখি, ফরাসি বিপ্লবের সময় থেকে যদি আমরা দেখি, শুধু তাই না, ফরাসি বিপ্লবের আম, তারপরে ওই যে আমেরিকান বিপ্লব যদি আমরা বলি, যেটা আমেরিকান প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আমেরিকান সংবিধান, আমেরিকান সিভিল ওয়ারের পরে যে সংবিধান হয়েছে, সেটা যদি আমরা দেখি, ইউরোপের বিভিন্ন জায়গায় যদি আমরা দেখি, ইকুয়ালিটি ইজ দ্য বেসিস অফ দ্য বুর্জুয়া ডেমোক্রেটিক স্টেট। ঠিক আছে? এই ইকুয়ালিটিটা কোত্থেকে আসছে? এই ইকুয়ালিটিটা আসছে হলো খুব ইন্টারেস্টিং, সেন্ট পলের কাছ থেকে, সেই প্রথম শতাব্দীর খ্রিস্টিয়ান ধর্ম গুরু সেন্ট পল। তো সেন্ট পল যখন আনাতোলিয়া, এই যে বর্তমান আহ, যে আনাতোলিয়া, আনাতোল মানে গ্রিসের অংশ ছিল সেই সময়, তো সেই সময় গ্যালাসিয়ান বলে যেই জনগোষ্ঠীটা ছিল, তাদের ভিতরে তারা মোজেসের ল প্র্যাকটিস করতো। তো সেন্ট পল এসে যখন দেখলো যে এরা এক এক জায়গায় একটা ল প্র্যাকটিস করলে তো সমস্যা, তো আমরা এখন খ্রিস্টিয়ানিটি এদেরকে যদি ঢুকাইতে চাই, তখন সেন্ট পল বললো যে তোমরা তোমাদের যেই মোজাইক ল বা মোজেসের ল বা মুসা আলাহিসাল্লাম, মুসা নবীর ল, তোমরা যে ইয়ে করতেছো, এটা দরকার নাই। তো জিসাস জিসাস খ্রাইস্টের ভিতরে
আমরা যে যাই হই না কেন, আমরা মানুষ মাত্রই, সকল মানুষ সমান জিসাস খ্রাইস্টের ভিতরে। তো মানুষের সমতা আনয়নের জন্য উনি তৃতীয় একটা, বিভিন্ন মানুষ, হ্যাঁ, তো আরেকজনের ভিতর দিয়ে মেডিয়েটেড হয়ে তারা অ্যাক্ট করে ফেললেন, মানে সেন্ট পল অ্যাক্ট করে ফেললেন, প্রস্তাব দিলেন, তো সেটা তিনি কে? জিসাস ক্রাইস্ট। তো উনি তখন এটা আবার নিউ টেস্টামেন্টের অংশ। তো এখন এই ইকুয়ালিটি এখান থেকে শুরু। তো এই একইভাবে রাষ্ট্রের ভিতরে, এই যে দেখেন জিসাস ক্রাইস্টের বলে রাষ্ট্রের ভিতরে, জিসাস ক্রাইস্টের রিপ্লেসমেন্ট আসলো রাষ্ট্র। রাষ্ট্রের ভিতরে সকল নাগরিক সমান। ওইখানে জিসাস ক্রাইস্ট দ্বারা মেডিয়েটেড হইতেছে, এখানে রাষ্ট্র দ্বারা সকল নাগরিক মেডিয়েটেড হইতেছে। এই যে নাগরিকতা, এইটার, এটা হচ্ছে নিধর্মিকত খ্রিস্টিয়ান উসুল। তো এখন বাংলাদেশের যে নাগরিক পার্টি আছে এনসিপি, এখন উনারা এসব কি বুঝে করেন না না বুঝে করেন, খ্রিস্টিয়ানিটি প্রচার করতেছেন, হ্যাঁ, বা উনাদেরকে যারা শিখান টিকান তারা অমুক খ্রিস্টিয়ানিটি তমুক খ্রিস্টান, মুসলমানদেরকে খ্রিস্টিয়ান বানায় ফেলেন পারলে, কিন্তু নিজেরা যে সেকুলারাইজড খ্রিস্টিয়ান ইকুয়ালিটি প্রচার করে বেড়াইতেছেন এটা কিন্তু বলেন না, তাই না? খেয়াল করেন বাংলাদেশের প্রোক্লেমেশনের মধ্যে সেই ইকুয়ালিটি আছে, এপ্রিল ঘোষণার মধ্যে। এটা কি আমরা চাইছিলাম? হ্যাঁ, ইকুয়ালিটি শর্তাধীন হইতে পারে, সেটা হইতেই পারে, কিন্তু শর্তাধীন, কিন্তু ওপেন অ্যাবসলিউট ইকুয়ালিটি এটা প্রবলেমেটিক নানাভাবে। এটা আমরা আরো পরবর্তী আরো নানা আলোচনায় দেখবো, আরো বিশেষায়িত আলোচনা হইতে পারে এটা নিয়ে। তো এখন আমরা যেটা বলতেছিলাম যে ওই 71-এর ঘোষণাপত্র, তো এই ইকুয়ালিটি ইজ এ ফান্ডামেন্টাল পিলার অফ সেকুলারিজম। তো 72-এ করছে কি, এই এই তিনটা শব্দকে এক করে ধর্মনিরপেক্ষতা রাখছে। এবং দেখেন 72-এর সংবিধান যারা বানাইছে ওই একই গ্রুপ, উকিল মোক্তার, তারা কিন্তু 71-এর ঘোষণাপত্র বানাইছে। কারা এরা? যেমন ধরেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, ঠিক আছে? ব্যারিস্টার আমিরুল ইসলামের স্মৃতি কথা আপনি দেখেন, এই যে কয়েকদিন আগেই আমাদের আব্দুর রহমান বাড়ি এই একই তথ্যগুলা আরো সুন্দর করে, যে ডিরেক্টর, ফিল্ম ডিরেক্টর তানভীর মোকাররম সাহেবের নেয়া একটা সাক্ষাৎকার ব্যারিস্টার আমিরুল ইসলামের, ওর মধ্যে আরো ডিরেক্টলি আছে। মজার বিষয় হলো আমরা কিন্তু 80s 90s-এ আমরা কখনো এসব নিয়ে তর্ক করি নাই। এই মিথ্যাগুলি আসছে 90-এর দশকের শেষের দিকে একটা বিশেষ পরিপ্রেক্ষিতে। কেন? ইসলাম, সেকুলারিজম, ইসলামী জনগণ, ইসলামী রাজনৈতিকতা সেকুলারিজমকে প্রচন্ড ভাবে অ্যাটাক করতেছিল, হ্যাঁ, নানা দিক থেকে সেকুলার ডিসকোর্সকে ধসায় দিছিল। তো তখন উনারা একই কুমির ছানা বারবার দেখায়, অনেকগুলা কুমির ছানা আছে, এই ধরনের একটা একটা অপকৌশল নিয়ে আমাদের অনেককেই ঘোল খাওয়ানোর চেষ্টা করছিল, যে সাম্য মানবিক মর্যাদা স্বাধীনতার সনদের মধ্যে আছে, এটা তো সেকুলারিজম না। 72-এ ওই যে সরাসরি সেকুলারিজম লিখা আছে, সেটা হলো সেকুলারিজম। তো এটা পুরাপুরি মিথ্যা কথা। 71-এর স্বাধীনতার ঘোষণা 72-এর কনস্টিটিউশনের ভিত্তি। ইভেন সো আমিরুল ইসলাম সাহেব কার ভিতর দিয়ে এটা করছেন, মানে কার, মানে ডিরেকশনে, হ্যাঁ, উনার গুরু কে ছিল? উনার গুরু ছিল, উনি নিজেই বলছেন, সেটা হলো উনি উনার স্মৃতি কথায় বলছেন। তারপরে এই যে তানভীর মোকাররম সাহেবের একই কথা, মানে উনি একই তথ্য দিচ্ছেন। তানভীর মোকাম্মেল, হ্যাঁ, উনার সাক্ষাৎকারে বলতেছেন, উনার নাম হলো ব্যারিস্টার সুব্রত রায় চৌধুরী। তা এখন সুব্রত রায় চৌধুরী পুরো বিষয়টা আমিরুল ইসলাম এবং সাথে উনার টিম ধরেন, তারা ড্রাফট করছেন, সুব্রত রায় চৌধুরী এটাকে ডিরেক্ট করছেন এডিটর হিসাবে, যে এটা 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 অমুক তমুক তমুক। তো উনি খুব পছন্দ করছেন, এবং সুব্রত রায় চৌধুরী সেই আমিরুল ইসলাম সাহেবের স্মৃতি কথার মধ্যেই আছে যে সুব্রত রায় চৌধুরী এইটার উপরে ভিত্তি করেই একটা বই লিখে ফেলছেন, এবং যেটা 1972 সালের মাঝামাঝি প্রকাশিত হয়, খুব বিখ্যাত। এবং এই বইটার ভিতরে সুব্রত রায় চৌধুরী বাংলাদেশের স্বাধীনতা, এই ইন্ডিয়ান ব্যারিস্টার শ্রীমতী ইন্দিরা গান্ধীর খুবই ঘনিষ্ঠ লোক, হ্যাঁ, এবং এই স্বাধীনতার ঘোষণার উপরে বেসিস করে ইনি এই বইটা লিখছেন, জেনেসিস অফ বাংলাদেশ, যেটা কিনা ইন্ডিয়া যে বাংলাদেশকে স্বীকৃতি দিছে
তার যে অ্যানালাইসিস পেপার ছিল, যেটার উপর ভিত্তি করে, এটা তো জাস্ট মুখের কথা স্বীকৃতি হয় না, তাই না, আন্তর্জাতিক স্বীকৃতি, এটা ডিটেইল একটা লিগ্যাল পেপার ডকুমেন্ট। তো এইটা সুব্রত রায় চৌধুরীর করা। তো সুব্রত রায় চৌধুরী, ব্যারিস্টার আমিরুল ইসলাম, এক্সকিউজ মি, তো উনারা সবাই মিলে ৭১-এর স্বাধীনতার প্রোক্লেমেশন করছেন। শুধু তাই না, আপনি যদি সরি আমিরুল ইসলাম সাহেবের স্মৃতি কথা বলেন, ওখানে দেখবেন যে শুরু থেকে উনারা যখন কলকাতায় ঢুকলেন, সীমান্ত পার হইলেন, সেই সময়, হ্যাঁ, সেই মার্চের দিকে বা এপ্রিলের শুরুর দিকে, এরকম সময় মাঝামাঝি, তো তখন বিএসএফ এর যারা তাদেরকে মানে খুবই নিরাপত্তা দিছিলেন, তাদেরকে ঠিকঠাক মতো বিভিন্ন জায়গায় আশ্রয়ের সন্ধান করে দিছিলেন, ব্যবস্থা করে দিছিলেন। তার মধ্যে বারবার একটা নাম আসছে, সেটা হলো রুস্তমজি, বিএসএফ প্রধান, ৬ ফুট লম্বা, এই যে খুব সুন্দর বর্ণনা দিচ্ছেন ব্যারিস্টার আমিরুল ইসলাম। এই রুস্তমজির লেখা বইতেও আপনি দেখবেন যে স্বাধীনতার ঘোষণাপত্র, ইন্ডিয়ান যেই যে অবদান, এটা একটা মৌলিক অবদান। হ্যাঁ, আমরা সেকুলার হই, আমরা ইসলামিস্ট হই বা যা হই, সত্য তো সত্যই। হুম। এবং এটা শুধু ইন্ডিয়ানরা যে এটা এটা যে করছে, এটা কি ষড়যন্ত্রের অংশ না, এটা কোনো কনস্পাইরেসি থিওরি না। বাংলাদেশের একটা নতুন রাষ্ট্র তৈরি হচ্ছে, ঠিক আছে, এবং এই রাষ্ট্রটা তৈরি হচ্ছে একটা কনস্টিটিউয়েন্ট এবং কনস্টিটিউটেড পাওয়ার, ইসলামী, সেটার আধুনিক ইসলাম পন্থা, সেটার বিপরীতে। সো এখানে যারা বাংলাদেশে যে সেকুলার অংশটা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের লিডিং ছিল, লিডার্স ছিল এবং লিডিং রোলে ছিল, ঠিক আছে, স্পিয়ার হেড ছিল যারা, তাদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, কিভাবে বাংলাদেশের কনস্টিটিউয়েন্ট পাওয়ারের যেই ম্যানিফেস্টেশন, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটাকে সেকুলার বানানো যায়। তো সেখানে গুরুত্বপূর্ণ সহযোগিতা, শুধু সহযোগিতা না, এটাকে ডিরেকশন দিছেন নেতৃত্ব পর্যায় থেকে ইন্ডিয়ানরা, সুব্রত রায় চৌধুরী, রুস্তমজি, ইত্যাদি ইত্যাদি। তো ইভেন এখানে একটা খুব সুন্দর কোট আছে, হ্যাঁ, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধীর ৬ ডিসেম্বরের ভাষণ, সেটা আমি একটু পড়ে শোনাই। ইন্দিরা গান্ধী ৬ ডিসেম্বর বলতেছে, এটা স্টেটসম্যান পত্রিকা কলকাতার, হ্যাঁ, ৭ই ডিসেম্বর ১৯৭১ বের হয়েছে। ইন্দিরা গান্ধী বলতেছে, অনারেবল মেম্বার্স will be glad to know that the government of Bangladesh have proclaimed their basic principle of state. ওই যে এপ্রিল স্বাধীনতার ঘোষণা, যেটা নিয়ে আমরা আলাপ করছি, এটা ইন্দিরা গান্ধীর বক্তব্য লোকসভায়। হ্যাঁ, their basic principle of state policy to be democracy, socialism, secularism, and establishment of an egalitarian society in which there will be no discrimination on the basis of race, religion, sex, or creed. এটা ইন্দিরা গান্ধীর বক্তব্য। তো ইন্দিরা গান্ধী সেই প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সকে বলতেছে যে এটা তো আসলে ধর্মনিরপেক্ষতা, হ্যাঁ, ডেমোক্রেসি ইত্যাদি। আসলে আমরা যদি গণতন্ত্র বলি, আমরা যদি ধর্মনিরপেক্ষতা বলি, আমরা যদি সাম্য বলি, এগুলো সবই সিনোনিমাস। হ্যাঁ, মানবিক মর্যাদা, এগুলো সব সিনোনিমাস, এগুলো একই কথা। এইসব জিনিস, এটা বেসিক রাষ্ট্রবিজ্ঞান যাদের বুঝ আছে, তারাও এটা জানেন। এখন আমাদেরকে এগুলা আবার বলতে হচ্ছে, কারণ আমাদের সাথে মিথ্যাচার করা হইতেছে। তো এই মিথ্যাচারকে আমাদেরকে বুঝতে হবে। আমাদেরকে, আমরা যেই হই, আমরা সেকুলার হই, আমরা কমিউনিস্ট হই, আমরা ইসলামপন্থী হই, আমরা গণতন্ত্রী হই, আমরা গণতন্ত্রের বিরোধিতাকারীরা হই, ফ্যাক্ট তো ফ্যাক্টই ভাই, তাই না? এটা সবাইকেই বুঝতে হবে। তা না হলে আমরা যে গ্যারাকলে পড়ছি, এই মিথ্যা, এই লুকানো, এই অবস্কিউরেন্টিজম দিয়ে এই গ্যারাকলকে আমরা ভাঙতে পারবো না। এখান থেকে আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে পারবো না। তো লেটস কন্টিনিউ আর ডিসকাশন। তো এই তো গেল হচ্ছে আমাদের স্বাধীনতা যুদ্ধের ঘোষণাপত্র। আমরা এখানে একটা মর্মব্যাধি কেন বলতেছি, আমরা ঘোষণাপত্রের দিকে একটু তাকাই। ঘোষণাপত্রের প্রথমেই কি আছে? ঘোষণাপত্রের প্রথমে আছে হচ্ছে যে, আপনি খুব ইন্টারেস্টিং, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের ঘোষণাপত্রে বারবার বলা হচ্ছে, প্রথম ২-৩টা, আমার তো মুখস্থ থাকে না, আপনি দেখলেই বুঝতে পারবেন, ইন্টারনেটে পাওয়া যায় ফ্রি। প্রথম ২-৩টা ধাপই হচ্ছে ৭০-এর নির্বাচন, ৭০-এর নির্বাচন, ৭০-এর নির্বাচন। তো ৭০-এর নির্বাচন বারবার আমাদের স্বাধীনতা যে যুদ্ধের উসিলা আকারে ইউজ করা হচ্ছে, যে ৭০-এর নির্বাচনে জনগণ, এই যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার বললাম, তো ৭০-এর নির্বাচনটা হয়েছিল, তার একটা অন্যতম লক্ষ্য ছিল একটা নতুন কনস্টিটিউশন তৈরি পাকিস্তানের। আমরা এটা জানি, যারা ইতিহাসে যারা আমরা ছাত্র। তো এই নির্বাচনের কথা বলা হচ্ছে।
এই নির্বাচনে যে পাকিস্তান নির্বাচনের ফলাফল মানতে চাচ্ছেন না, সেই কারণে আমরা স্বাধীনতা যুদ্ধ করে এটা হলো একটা কারণ হিসাবে দেখানো হচ্ছে। এখন আসি আমরা 70-এর নির্বাচনে। 70-এর নির্বাচন বাংলাদেশে এটা কি শর্তের ভিত্তিতে হয়েছিল, কোন শর্তে এই যে স্বাধীনতা যুদ্ধের ঘোষণাপত্র যে ক্লেম করা হচ্ছে যে আমাদের জয় ছিনিয়ে নেওয়া হলো, এই জয়টা যে হয়েছে যে নির্বাচনের ভিতর দিয়ে, এটার মূল শর্ত যেটা সেটাকে বলে এলএফও, লিগ্যাল ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট সম্ভবত। তো এই এলএফ এর মধ্যে কি বলা আছে, প্রথম ধাপ কি, যে এটা আর যাই হোক ইসলামী রাষ্ট্র হইতে হবে। হ্যাঁ, এটা ইসলামী রাষ্ট্র হইতে হবে, এটার রাষ্ট্রপ্রধান মুসলিম হইতে হবে। হুম। তো ইসলামী রাষ্ট্র হইতে হবে তার মানে কি কোরআন সুন্নাহ বিরোধী কিছু করা যাবে না। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি খেয়াল করতে হবে। তো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যখন বলা হলো আমি 70-এর নির্বাচনে জয়লাভ করছি এবং আমার একটা রাজনৈতিক সদিচ্ছা আছে যে জেনারেল উইল রুশর, তো এই জেনারেল উইল আমি কায়েম করতে পারতেছি না। হ্যাঁ, নির্বাচনে তো আসলে জেনারেল উইলটা বের হইছে এবং নির্বাচনের জেনারেল উইল বাংলাদেশের সবাই আওয়ামী লীগকে ভোট দিছে, সত্যি কথা। এবং যারা ভোট দিছে তাদের মাথায় কি ছিল, কিসের ভিত্তিতে ভোট দিছে, তাদের মাথায় ছিল যে এই আওয়ামী লীগ ইসলামী রাষ্ট্র, প্রধান মুসলিম, যার প্রধান হবে মুসলিম, কোরআন সুন্নাহ বিরোধী আইন করতে পারবে না, এই সমস্ত ম্যাটেরিয়ালাইজ করবে, অব্যাহত রাখবে। তো জেনারেল উইলের অংশ ছিল ইসলামী রাজনৈতিকতা। তো এখন ইভেন প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের মধ্যে প্রথমেই এটা বলা হচ্ছে নির্বাচনের কথা, তারা নির্বাচনের ফলাফলটাকে নিচ্ছে, কিন্তু ওই যে জেনারেল উইল, হ্যাঁ, সেটাকে তারা বাদ করে দিছে। তো এইটা হলো রাষ্ট্রের মর্মব্যাধির মূল জীবাণু। এই যে ইসলামের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, ইসলামের বিরুদ্ধে আমি এটাকে বলবো না, বাংলাদেশের জনগণ যারা যুদ্ধ করছে তারাও কিন্তু তাদের মাথায় কিন্তু ওই ইসলামী রাষ্ট্র, হ্যাঁ, রাষ্ট্রের প্রধান মুসলিম, এলএফওর যে শর্তগুলি, বিশেষ করে এই শর্তগুলি, এটা এতো রাষ্ট্রের হলো আত্মিক দিক, ঠিক আছে, অন্টোলজিক্যাল দিক, এইটা মাথায় ছিল, মাথায় থেকেই তারা যুদ্ধ করছে। কিন্তু লিডারশিপের একটা অংশ ব্যারিস্টার আমিরুল ইসলামরা যেই অংশটা উপস্থাপন করেন, ক্ষুদ্র সেকুলার অংশ এবং মিলিটেন্ট সেকুলার অংশ, যাদের মধ্যে সিরাজুল আলম খান ইত্যাদি ইত্যাদি যারা মাঠ পর্যায়ের ছিলেন, আমিরুল ইসলাম হলো তাত্ত্বিক জায়গাটা, রাষ্ট্রের যেই নেমিং, রাষ্ট্রের যে ভিত্তিভূমি সেটা। কিন্তু ওই দিক দিয়ে আবার অন্যান্যরা যারা ছিলেন, মুক্তিযোদ্ধা করছেন, মুজিব বাহিনী করছেন, তারা হচ্ছে মাঠ পর্যায়ের মিলিটারিলি তারা কাজ করছেন। তো এই অংশটার নেতৃস্থানীয়রা ছিলেন হলো সেকুলার, এবং এরা শুধু সেকুলার না, এরা হচ্ছে খেমালিস্ট সেকুলার, মানে ওরা ধর্ম বিদ্বেষী সেকুলার। তো ধর্ম জিনিসটাকে, ধর্মীয় রাজনৈতিকতাকে ওনারা বাদ দিয়ে দিছেন। এই যে ধর্মীয় রাজনৈতিকতাকে বাদ দিয়ে দেওয়া, ধর্মকে শুধুমাত্র প্রাইভেট স্পেয়ারের মধ্যে দাবায় রাখা, এইটা কখনো কনস্টিটিউয়েন্ট পাওয়ারের অংশ ছিল না। তা আমরা এখানে একটা বোল্ড ক্লেম করতে পারি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রোক্লেমেশনের মাধ্যমে প্রথমেই শুরুতেই, হ্যাঁ, যে বাংলাদেশের জনগণের যে গাঠনিক ক্ষমতা, তাকে বিকারগ্রস্ত করে, তাকে খণ্ডিত করে, তাকে সার্জারি করে তার মূল অংশটা, আত্মার অংশটা বাদ দিয়ে প্রয়োগ করা হয়েছিল। কাজে কনস্টিটিউয়েন্ট পাওয়ার এখন হয়নি, সবাই বলতেছে আরে ভাই কনস্টিটিউয়েন্ট পাওয়ার তো বাংলাদেশের গাঠনিক মুহূর্তেই হয়নি। তখন যদি একটা গণভোট হইতো যে আমরা তো মানে স্বাধীনতার ঘোষণা থেকে ইসলামকে বাদ দিতে চাইতেছি, সেকুলারিজম রাখতেছি, সাম্য মানবিক মর্যাদা ইত্যাদি ইত্যাদি ন্যায়ের ভিতর দিয়ে সেকুলারিজমকে রাখতেছি, কিন্তু ইসলামকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কি এই লোকসভার ইন্দিরা গান্ধী এই কথা বলতে পারতেন? পারতেন না। ইন্দিরা গান্ধী চান না এটা। তো কাজে এটা মনে রাখবেন, বাংলাদেশের ফাউন্ডিং মুহূর্তেই, ঠিক আছে, নারী কেটে বাদ দেওয়া, যেমন নব ভূমিষ্ঠ শিশুর নারী কেটে বাদ দেওয়া, তো নারী কেটে বাদ দিলেও নাভিতে তার চিহ্ন থাকে, বাংলাদেশে সেই চিহ্নটা মুছে ফেলা হয়েছিল, সেটা হলো ইসলামী রাজনৈতিকতাকে বাদ দেওয়া হয়েছিল। এই পরবর্তীতেই আমরা দেখি যে 1975 সালে আবার এটাকে নতুন করে প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে। আমরা এখন দেখব যে
এই যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার থেকে বাংলাদেশের ফাউন্ডিং মুহূর্তে যখন বাংলাদেশ কনস্টিটিউটেড হইতেছে তখনই ইসলামকে বাদ দিয়ে দেওয়া হইলো। এবং আসলে 71 এবং 72 এটা তো আমরা পরিষ্কার না, 71 আর 72-এর মধ্যে কোনো ডিফারেন্স নাই, এগুলা মিথ্যা কথায় আপনারা ভুলবেন না। আমার আমার খুব দুঃখ এবং মানে খুব দুঃখ লাগে যে ইভেন মুসলিমদের মধ্যেও, ইসলামীদের মধ্যেও বা মুসলিম ন্যাশনালিস্ট বলেন, তাদের মধ্যে বেশি এই প্রবলেমটা দেখা যায়, তারা নিজেরাও বুঝে না। হ্যাঁ, আজকে যারা ডানপন্থী রাজনীতি করেন বা ডানপন্থী ফ্রেন্ডলি রাজনীতি করেন তাদের ভিতরে অনেকে এই জিনিসগুলা মুখস্থ করে কবজা নেই, যে আমাদের মুখস্থ শক্তি এবং আক্ষরিকতা, হ্যাঁ, অক্ষরবাদিতা, অক্ষর পূজারী আমাদের ভিতরে অনেকেই আছেন, যারা সেকুলার একটা করে এরকম বুলি ছাড়ে একটা কাল্পনিক একটা জিনিস দিয়ে মানুষকে ম্যানিপুলেট করার জন্য, এবং তারা সেটাকে সেভাবে গ্রহণ করে। এইটা আমাদেরকে এখান থেকে দূরে সরে রাখতে হবে। আরো অনেক ইস্যু আছে। তো 72-এর আমরা কিন্তু ডিবাং করলাম কতগুলা ক্লেম, তাই না? আরেকটা ইস্যু হচ্ছে যে আমাদের একটা বোল্ড ক্লেম আছে এবং সেটা পরিষ্কার, সেটা হলো 72-এর সংবিধানের মধ্যে কেমালিজমের প্রারম্ভিক মুহূর্তটা ছিল 71-এর ঘোষণাপত্র। তো কেমালিজম পরিপূর্ণতা লাভ করছে 72-এর ঘোষণাপত্রের মধ্যে। কাজেই 71-এর ঘোষণাপত্র এবং 72-এর ঘোষণাপত্রের মধ্যে কোনো ফারাক তো নাই। 71-এর ঘোষণাপত্র 72-এর কনস্টিটিউশনের মৌলিক ভিত্তি। শুধু তাই না, 71-এর ঘোষণাপত্রকে আরো পরিপূর্ণতা দিচ্ছে 72-এর কনস্টিটিউশন। এবং আপনারা যদি দেখেন, এই যে এখন সংসদ হচ্ছে, সংসদের লাইব্রেরিতে গিয়ে দেখেন, এই যে 71-এর ঘোষণাপত্রের আর্কিটেক্ট কে, ব্যারিস্টার সুব্রত রায় চৌধুরী, এই উনাকেই ডক্টর কামাল হোসেন, আরেক উকিল মুক্তার, এরা সব উকিল মুক্তার। উকিল মুক্তার শুধু 72 না, উকিল মুক্তার 71-ও। তো এই উকিল মুক্তার রায় মানে ডক্টর কামাল হোসেন উনাকে আমন্ত্রণ জানায়, মানে একজন বিদেশি বিশেষজ্ঞ আকারে বাংলাদেশের সংবিধানের অ্যামিকাস কিউরি আকারে, হ্যাঁ অ্যামিকাস কিউরি লিগাল একটা টার্ম এনিওয়ে, মানে বিশেষজ্ঞ যখন তাদের মতামত নেওয়া হয়। তো 72-এর কনস্টিটিউশনের বিদেশি বিশেষজ্ঞের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন হলে এই ব্যারিস্টার সুব্রত রায় চৌধুরী। কাজেই আপনারা এই সমস্ত গালগপ্পে, সেকুলারদের গালগপ্পে ভুলবেন না। হুম। তো এখন আসি, ওই কেমালিজমের প্রসঙ্গটাও তো বললাম। এখন যেটা আসবো, যে কনস্টিটিউয়েন্ট পাওয়ারের কথা বলা হচ্ছে কিন্তু এর পরেও অনেক কোনো কথা আছে, ঠিক আছে? আমরা যখন দেখব যে এই যে রুশোর যেই পপুলার সভরেনিটি, দেখেন এটা কিন্তু অনেক পুরানো কনসেপ্ট এবং বর্তমানে বেশিরভাগ কনসেপচুয়াল জায়গাতেই এই পপুলার সভরেনিটি, কনস্টিটিউয়েন্ট পাওয়ার এসব নিয়ে অনেক ক্রিটিক হয়েছে। বর্তমানে না, আরো অনেক আগে থেকে, মানে প্রায় 50-70 বছর আগে থেকে খুব সিভিয়ারলি ক্রিটিক হয়েছে। মানে রুশোর যে মডেলটা ছিল সেটা খোদ ইউরোপেই এটা এখন প্রশ্নের সম্মুখীন না, অলমোস্ট অবসোলেট, ঠিক আছে? কিন্তু এই জিনিসটাকেই যারা 71-এর ঘোষণাপত্র এবং 72-এর সংবিধানকে নিয়ে মিথ্যাচার করতেছে, তারাই এই ঘুরে ফিরে এই রুশো, এই পপুলার সভরেনিটি, এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার, এই চিন্তাগুলি প্রপোজ করতেছে। এগুলোর অনেক ক্রিটিক আছে। যেমন ধরেন ফুকো, ফুকো মানে খুবই ইন্টারেস্টিং ক্রিটিক করছে যে রুশোর কনসেপ্ট পপুলার সভরেনিটি। উনি ফুকো বলতেছে যে আমাদের বর্তমান ফুকো এটা বলছে অনেক আগে, হ্যাঁ মানে প্রায় কবে হবে, 70-এর বা 80-র দশকে হবে, 75-76, আমি এক্সাক্ট খেয়াল নাই। ফুকোর যেই বইটা আছে ট্রুথ অ্যান্ড পাওয়ার, ওখানে আপনারা দেখবেন উনি বলতেছে যে আমাদের বর্তমান ফিলোসফি, আমরা যে রাষ্ট্র দর্শন আলাপ আলাপ আলোচনা করি, তো ওখানে সভরেনিটির যে প্রবলেম, হ্যাঁ সার্বভৌমত্বের যে প্রবলেম, এটাকে নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে না, এটাকে নিয়ে আরো বেশি করে আলোচনা করতে হবে। তখন এই সময় একটা খুব মজার কথা উনি বলছেন, ফরাসি বিপ্লবের কথা উনি বলতেছেন যে সভরেনিটি হলো এমন একটা জিনিস, ওখানেই উনি বলতেছেন, আমি একটু ব্যাখ্যা করে বলতেছি, হুবহু ফুকোর কথা তো আমার মুখস্থ নাই। সভরেনিটি এমন 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 ভাবে আমরা এখন পপুলার সভরেনিটির মধ্যে আলাপ করতেছি, পপুলার সভরেনিটি ক্রিটিক করতেছেন, যে রাজার শরীর কেটে আমরা ফরাসি বিপ্লবের মাধ্যমে, বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে রাজার শরীর হাত পা কেটে আমরা ফেলছি, কিন্তু মাথা এখনো কাটি নাই। তো সার্বভৌমত্বটা, রাজার সার্বভৌমত্ব যেটা অ্যাবসলিউটিস্ট স্টেটের যে সার্বভৌমত্ব, সেই রাজার বডি কাইটা ফেলাইছি কিন্তু মাথাটা জনগণের উপরে বসাই দিছি। এটা একটা খুব
চমৎকার ক্রিটিক, হ্যাঁ, খুবই কাব্যিক ক্রিটিক। তো শুধু তাই না, তো কনস্টিটিউয়েন্ট পাওয়ার বা পপুলার সভরেনিটি, মানে পপুলার সভরেনিটি অর্থে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, এটার ক্রিটিক হান্না আরেন্ডও করছেন, আরো অনেকে করছেন। এটা বোঝাই, মানে আমরা যারা একটু ম্যাচিউরলি এটা বুঝতে পারি, আমরা যে এর ওর কাছে শুনলেই যে মুখস্থ করবো বিষয়টা তা না, একটু চিন্তা করতে হবে আমাদের, উই হ্যাভ টু থিঙ্ক। দেখেন, আমি শুরুতে বলছিলাম, শুরুতে কি বলছিলাম, নিচের উইল টু পাওয়ারের কথা বলছিলাম, যেটা একটা ফিলিং, তাই না? পাওয়ারের একটা ফিলিং, তো চিন্তার একটা ফিলিং এর বিষয় আছে, অনুভূতির বিষয় আছে। এটা বই, ডিগ্রি, পিএইচডি, অমুক স্কলার, এই ফুকো, এই আগামবেন, অমুক তমুক, ওয়েল, ইউ হ্যাভ টু ফিল ইট ফার্স্ট, ইনস্টিংচুয়াল। হ্যাঁ, তো এটাকেও আবার তাত্ত্বিকভাবে ইয়ে করা যায়, কিন্তু এটা আমি যে কারণ আপনাকে এই এই ঝামেলাগুলো বুঝতে হবে, ফিল করতে হবে, তারপর আপনাকে এটা যখন অনুসন্ধান করবেন, আল্লাহ পাকের কাছে যখন আপনারা প্রার্থনা করবেন এবং আপনার প্রার্থনা যদি আল্লাহ পাক কবুল করেন, আপনাকে হক এবং বাতিলের পার্থক্য বুঝতে সহায়তা করবেন, তখন আপনার সামনে এগুলা দিবালোকের মতো স্পষ্ট হয়ে আসবে। কোন ফিলোসফার কি বলছে, কেন বলছে, ইতিহাসের সাথে এটা কানেকশন কি, বাংলাদেশে গিয়ে কে কি বলতেছে মিলাইতে পারবেন। বাংলাদেশের পলিটিকে কে আপনাকে, ওই যে আমি স্মিথের কথা বলছিলাম না, রুলস অ্যান্ড রুলড, ক্ষমতার ডিনামিক্স এর কথা উনি বলতেছেন। হ্যাঁ, উনার ডায়ালগ অন পাওয়ারের মধ্যে এটা পাবেন আপনি। বাংলাদেশে তো স্মিথ পড়ানো হয় বা মানুষজন মুখস্থ করে, কি করে, যে ওল্ড স্মিথের কথা মানুষ মুখস্থ করে, যখন স্মিথ ডিসিশনিস্ট ছিলেন। কিন্তু ল্যাটার স্মিথ এবং ওল্ড স্মিথ এবং ল্যাটার স্মিথ দেখবেন যে সবাই একটা কি, সভারেন ইজ হু হি, কি, হু ক্রিয়েটস দ্য এক্সেপশন অর হু ডিসাইডস অন এক্সেপশন, এক্সেপশন, এরকম একটা উক্তি মুখস্থ কইরা এটাই স্মিথ, স্মিথ মহা স্মিথ পণ্ডিত হয়ে গেছে। বাট এনিওয়ে, এগুলা ঠিক না। কারণ একটা মানুষের একটা প্রোগ্রেশন থাকে, হ্যাঁ, একটা সার্বিক জীবন থাকে। হুম, আমাদের উমর রাদিয়াল্লাহু আনহু এক সময় একরকম ছিলেন, তারপরে ইসলাম, আল্লাহ পাক ওনাকে হেদায়েত দেওয়ার পরে এটা আরেকটা লাইফ। তো আমি যখন উমর রাদিয়াল্লাহু আনহু জীবন সার্বিকভাবে বিবেচনা করব, তখন শুধু আগের লাইফের কথা বললে হবে না, পুরাটাই বলতে হবে। স্মিথ, কার্ল স্মিথের ক্ষেত্রেও তাই, যে কোনো চিন্তকের ক্ষেত্রেও তাই, সার্বিকভাবে আমাদেরকে চিন্তা করতে শিখতে হবে, হক ও বাতিলের পার্থক্য বুঝতে শিখতে হবে। তো স্মিথ বলতেছিলেন, কি বলতেছিলেন, রুলড অ্যান্ড রুলার, রুলার এবং রুলড, কমান্ড এবং অবিডিয়েন্স, তাই না? তারপরে উনি একটা কথা বলছেন, আমি আগেও বলছি, সেটা হলো কি, যে পাওয়ার মানুষকে যেমন সেলফ অ্যাসার্ট করে, এটা দেখেন হেগেলিয়ান সেলফ কনসিয়াসনেস, সেই অর্থে বলতেছেন। পাওয়ারও একটা আহ ইন্দ্রিয়জ কর্মকাণ্ড, যার মধ্যে দিয়ে মানুষ আত্মস্থ হয়। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার মধ্যে কারা আত্মস্থ হয়েছে, নিজের কাছে নিজে ফেরত আসে, আমিরুল ইসলামের মতো সেকুলাররা, ফাইন, দে ওন, তাই না? কিন্তু বাদবাকি জনগণ যারা ওই যে ৭০-এর নির্বাচনে ভোট দিছিল, আমার প্রশ্ন, আপনারা এখন আমাকে উত্তর দেন, ৭০-এর নির্বাচনে যারা ইসলামী রাষ্ট্রের জন্য আওয়ামী লীগকে ভোট দিছিল, যারা মুসলিম শাসকের জন্য আওয়ামী লীগকে ভোট দিছিল, যারা কোরআন সুন্নাহ আইন চায় নাই বলে আওয়ামী লীগকে ভোট দিছিল, তারা তারা কি হয়েছে, তারা অ্যালিয়েনেটেড হয়ে গেছে। তো এই যে জনগণের একটা বৃহৎ অংশ যদি অ্যালিয়েনেটেড হয়ে যায়, কিভাবে আমরা এখন এসে দাবি করতে পারি যে পপুলার সভরেনিটি অন দ্য বেসিস অফ ৭১-এর প্রোক্লেমেশন? ইট ডাজন্ট মেক এনি সেন্স, ইটস এ টোটালি লাই। হ্যাঁ, এটা মানুষকে ঠকানো, পাটপারি করা, এগুলা এগুলা করে আমরা কোথাও দাঁড়াতে পারবো না। আমি বলতেছি না যে এখন বাংলাদেশে খেলাফত কায়েম হোক, ইমারত কায়েম হোক, হ্যান হোক, ত্যান হোক, আমি সেটা বলতেছি না। ধরেন ইসলাম বলে কিছু নাই, তারপরও কিভাবে এই 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 ধরনের মিথ্যা সমাজে প্রিভেইল করে, তাই না? তো আমি স্মিথের কথা বললাম কারণ আমি বলতে চাচ্ছিলাম ফুকোর কথা। তো ফুকো যখন বলতেছে যে রাজার গলা কেটে ফেলতে হবে, কি, পপুলার সভরেনিটি বাদ করতে হবে, হানা আরেন যেটা বলছে কনস্টিটিউয়েন্ট পাওয়ারের কথা বলছে, উনি আবার একটু অন্যভাবে আলোচনা। হানা আরেন দেখেন, হানা আরেন কিন্তু বলতেছে, হানা আরেন্ডের মূল লক্ষ্যটা ছিল কি, ওয়ান অফ দা মূল লক্ষ্য অনেকগুলার মধ্যে, অবজেক্টিভের মধ্যে, উনি যখন টোটালিটারিয়ানিজমের উপরে বইটা লিখলেন, ওখানে আপনি দেখবেন পদে পদে আছে যে একটা আধুনিক রিপাবলিকও টোটালিটারিয়ান হতে পারে। টোটালিটারিয়ান মানে হিটলার? নো ওয়ে। হ্যাঁ, তো মানে আমরা খালি ফ্যাসিজম, এই যে বাংলাদেশে যে চিন্তার দৈন্যতা, আমাদের ফ্যাসিজম এই শব্দটার অপপ্রয়োগ এবং যাইচ্ছাতাই প্রয়োগ। হ্যাঁ, আবার এই সার্বভৌমত্ব এই শব্দটার যাইচ্ছাতাই প্রয়োগ। এখন আমি প্রচুর এর দেখবেন অন্টোলজি, এটা যে ইচ্ছা তাই, মানে মানুষজন
ইয়ে করতেছে। হ্যাঁ, মূর্খ এবং অর্ধমূর্খ, ডিগ্রিধারী, সিজিপিধারী, এরা যা খুশি তাই করতেছে। ইট ডাজন্ট মেক এনি সেন্স। তা আমাদেরকে এই ডিলেমাগুলি ভাঙতে হবে। তো এখন আসি আমি আরেকটু, আবার আমি একাত্তরের ঘোষণা প্রসঙ্গে ফুলবো। আমরা আমাদের এখানে আরেকটা জিনিস দেখতে হবে, যে এই যে মর্মব্যথির আরেকটা দিক আমি আলোচনা করব। এই যে আমরা বললাম, তাই না, যে একটা বৃহৎ জনগোষ্ঠী ইসলামীরা এখানে অ্যালিয়েনেটেড হয়ে গেছে ওই 71 সালের ফাউন্ডিং কনস্টিটিউয়েন্ট মুহূর্তেই। জিতছে কারা? তারা হলেন সেকুলাররা। তো এই যে ফ্রিডম, আরএন যে আলোচনা করছেন সেটা কি? সেটা হলো উনি বলতেছেন যে কনস্টিটিউয়েন্ট পাওয়ারের ভিতরে যদি ফ্রিডম না থাকে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার যদি অ্যাবসোলুট হয়, রুশোর কনস্টিটিউয়েন্ট পাওয়ার, খেয়াল করেন, রুশোর কনস্টিটিউয়েন্ট পাওয়ার হলো অ্যাবসোলুট, ঠিক আছে, তাহলে এটা কোনো কনস্টিটিউয়েন্ট পাওয়ার না। তারপরে উনি কি বলতেছেন? উনি বলতেছেন যে আমাদের অবশ্যই এই যে অ্যাবসোলিউট কনস্টিটিউয়েন্ট পাওয়ার, মানে রুশোর মডেলের কনস্টিটিউয়েন্ট পাওয়ার, যে কনস্টিটিউয়েন্ট পাওয়ারকে এখন অনেক বাংলাদেশে অনেক চিন্তা হয়েছে, যারা বললাম, যারা এই সমস্ত গাঠনিক ক্ষমতা করে, দেখবেন কনস্টিটিউয়েন্ট পাওয়ার, পপুলার সভরেনিটি, এরা যারা করে, এরাই আবার তারা যারা বলে যে 71 এর ঘোষণাপত্র এবং 72 ঘোষণাপত্রের মধ্যে কোনো মিল নাই, এবং তারা বলে যে ধর্মনিরপেক্ষতা আগে ছিল না, এখন আছে, এই টাইপের কথাবার্তা বলে। মানে মিথ্যুক আপনি নানাভাবে চিনতে পারবেন, এটা চিন্তা আপনাকে হবেই, এটা খুব ইম্পর্টেন্ট। তো আমি যেটা বলতেছিলাম, আরএন বলতেছে যে পপুলার সভরেন যারা, অ্যাবসোলুট পপুলার সভরেনিটি টাইরানির কন্ডিশন, ঠিক আছে, কাজেই অবশ্যই ফ্রিডম আমাদেরকে এনশিওর করতে হবে। তো এখন আমি এই জায়গাটা আমরা ধরে রাখি, একটু একটু ধরি, হোল্ড করি, আমরা আবার এখানে ফেরত আসবো। ইন দ্য মিন টাইম আমরা আরেকটু কিছু এম্পেরিক্যাল এভিডেন্স দেখবো, এটা নিয়ে কথা বলবো। তো এই এম্পেরিক্যাল এভিডেন্স গুলো আমি এখন দেখাতে পারতেছি না, বাট আমি জাস্ট মুখে বলে যাচ্ছি, নোক্তা দিচ্ছি। তো আশা করি ইউটিউব ভিডিওর সময় এই জিনিসগুলি আপনারা মনিটরে, স্ক্রিনে দেখতে পাবেন এই ভিডিওর সাথে। সেটা হলো যে বাংলাদেশের অ্যালিয়েনেশন, ফাউন্ডিং মুহূর্তে যে অ্যালিয়েনেশনটা হয়েছিল, বৃহত্তর ইসলামী জনগণ বাংলাদেশের ওই এপ্রিল ঘোষণা পত্রের সময় থেকে অ্যালিয়েনেটেড, যাতে তারা বুঝতেও পারে নাই। এটা বুঝতে বুঝতে এখন অনেক সময় লাগতেছে, যে আমরা এখন এসে বুঝতেছি, এটা নিয়ে আমরা আলাপ করতেছি। হ্যাঁ। তো কি বলতেছিলাম, ওকে, হ্যাঁ। তো এখন আমি যে উদাহরণটা দিব সেটা আমি একদম রিসেন্ট উদাহরণ। তো 71 70-এর নির্বাচনে আমরা দেখলাম, 70-এর নির্বাচনে বাংলাদেশের মানুষ ওভারওয়েলমিংলি নৌকা মার্কায় ভোট দিছিল, মানে এই মানে আওয়ামী লীগকে। এট দ্য সেম টাইম ওই শর্তগুলাকেও তারা ভোট দিছিল। তারা বোঝে নাই যে ইসলামী রাষ্ট্র থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলা হবে, তারা বোঝে নাই মুসলিম শাসক বা কোরআন সুন্নাহ বিরোধী আইন করা যাবে না। এই মানে ফান্ডামেন্টাল এক্সিওম গুলা, রাজনৈতিকতার যে রূপ, তারা এটা আর দেখতে পাবে না, এটা তারা বুঝে নাই, কিন্তু তারা এটা চাইছিল, তাই না? এরপরে আমি যদি আরেকটা মুভমেন্টের কথা বলি, 1975-এর পরে যখন পঞ্চম সংশোধনীর মাধ্যমে টু সাম এক্সটেন্ট, ওই পাকিস্তান পিরিয়ডের মতো না, কিন্তু কিছুটা হলেও বাংলাদেশে ইসলামী রাজনৈতিকতা আবার ফেরত আসলো, আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস আসলো সংবিধানে, এবং তারপরে আবার রাষ্ট্রধর্ম ইসলাম হলো। এর ভিতর দিয়ে 72-এর যে কেমালিস্ট স্ট্রাকচার ছিল, একদম ইসলামকে বাদ দেওয়া। বাইরে এখানে ছোট্ট একটা কথা বলে রাখি, বাংলাদেশে এগুলোও দেখবেন আমাদের সেকুলার বুদ্ধিজীবীরা, বামপন্থী বুদ্ধিজীবীরা, এই যে ফ্যাসিজম ফ্যাসিজম এত বলে, বাংলাদেশের ফ্যাসিস্ট মুহূর্ত কোনটা ছিল? যে ওইটাই ফ্যাসিস্ট মুহূর্ত। 72-এর সংবিধানে ভিত্তি করে যখন ইসলামী দলগুলাকে নিষিদ্ধ করা হলো, হ্যাঁ, 72 সালেই, এইখান থেকে শুরু হলো বাংলাদেশের ফ্যাসিজমের গোড়া এইখানে। কিন্তু এই কথা কেউ বলে না, সবাই খালি বাকশাল 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 করে, দেখবেন। তো এরা আসলে ওই জিনিসটা লুকাইতে চায়। বাকশাল তো অবশ্যই বাকশালী, আমরা যারা বলি বাকশালী বাকশালী, তারে ভাই বাকশালীটা তো শুরুই হয়েছে ওই 72-এর ইসলামী দলগুলো রাজনীতি করতে পারবে না নিষিদ্ধ ওখান থেকে। 74-এ গিয়ে বা 75-এ গিয়ে যে বাকশালটা আমরা দেখলাম, অপরাপর রাজনৈতিক দল নিষিদ্ধ হইলো যখন, সেটা তো ওইটারই ধারাবাহিকতায়, কন্টিনিউশন। কান টানলে মাথা আসে রে ভাই, আপনারা শুধু কান ছিঁড়ে যে দেখাইতেছেন, তাই না? বাট এটা মাথাটা তো আসে, তাই না? কানটা যদি মাথার সাথে থাকে না ছিঁড়ে, তাহলে মাথাটা চলে আসবে না? তো ওই মাথার কথা তারা বলে না। এত আমি 75-এর কথা বললাম। এখন আবার আসি
এই যে আমি কিছু কি বলছি, কিছু এম্পেরিক্যাল এভিডেন্স দিব। ডক্টর আলী রিয়াদ সাহেবের সংবিধান সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশনের যেই ইয়েগুলি ছিল, তাই না, আপনার সুপারিশমালা ছিল, সেই সুপারিশমালায় তারা অনেক অংশীজনের মাধ্যমে অনেক অংশীজনের সাথে কথা বলছে, তারা সার্ভে করছে, এই করছে সেই করছে। তো এসব করে তারা কি মানে প্রস্তাবনা দিছে, বলছে সাম্য মানবিক মর্যাদা, ঠিক আছে, ইসলামবাদ, রাষ্ট্রধর্ম ইসলামটা রাখছে, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করবেন, সংবিধানের স্ট্রাকচারটাই এরকম, আমাদের যেমন হাত পা, তাই না, এটা এটা এক একটা এক এক অংশে, পা দিয়ে আমরা হাঁটি, দৌড়াই, হাত দিয়ে কাজ করি, তো ঠিক সংবিধানের এরকম আছে। তো মূলনীতি, হার্ট, সংবিধানের মূলনীতি যেটা প্রিএম্বল অংশে, আহ আলী রিয়াদ সাহেব করছে কি, বা তার কমিশন, এখানে আমাদের অনেক পরিচিতরা আছে, তারা রাষ্ট্রধর্ম ইসলামটা রেখে দিছে, কিন্তু হার্ট থেকে ইসলাম বাদ দিয়ে ওই একাত্তরের সেকুলারিজম রাখছে, মানে সাম্য। তো অথচ তারা যখন সার্ভে করছে, দেখেন এই যে সেকুলার যেই একটা সংবিধান বা বাংলাদেশের মানুষের সাংবিধানিক চেতনা, রাজনৈতিক চিন্তাকে কতভাবে ধর্ষণ করা যায়, এটা আপনারা দেখবেন এই যে এই রিপোর্ট গুলার ভিতরে, এই সংসদের যে আলোচনা হইতেছে তার ভিতরে, এই কমিশনের রিপোর্ট হচ্ছে সেটার একটা অংশ। তো কমিশনের রিপোর্ট অনুযায়ী সাম্য মানবিক মর্যাদার কথা বলছে হচ্ছে মানে 5%-এর মতো, 2 পয়েন্ট সামথিং থেকে 5%-এর মতো, হ্যাঁ। সেখানে আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস, হ্যাঁ, বা কোরআন সুন্নাহ বিরোধী আইন করা যাবে না, এই সমস্ত কথা বলছে 15%-এরও বেশি। আমি যদি ওয়েটেড এভারেজ, তাদের ডাটাটা ওইভাবে পার্সেন্টেজের মধ্যে নাই, কিন্তু তাদের ডাটাটা নিয়ে আমি ওয়েটেড এভারেজ বানায় এটা বলতেছি। যেমন তারপরে যেমন শরিয়া ভিত্তিক সংবিধানের কথা, মানে কোরআন সুন্নাহ বিরোধী আইন করা যাবে না, আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস, কোরআন সুন্নাহ ভিত্তিক আইন করতে হবে, নয়া সংবিধানে ইসলামী মূল্যবোধ থাকতে হবে, হ্যাঁ, ইসলামী রাষ্ট্র ভিত্তিক সংবিধান হইতে হবে। এই যে এই প্রশ্নগুলা করা ছিল সার্ভে রিপোর্টে, এই প্রশ্নে যেই সমস্ত মানুষ অ্যান্সার দিছে, তার 1/5 সাম্য মানবিক মর্যাদা বা সেকুলারিজম বা মুক্তিযুদ্ধের পক্ষে অ্যান্সার দেয় নাই। অথচ সেই এই সার্ভে রিপোর্টের উপরে ভিত্তি করে যখন আলী রিয়াদ সাহেব এবং তার কমিশন মূলনীতি সুপারিশ করছেন, এই সবগুলাকে বাদ করে দিচ্ছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই সংবিধানের কমিশনে যারা ছিলেন তাদের কাছে প্রশ্ন, আলী রিয়াদ সাহেবের কাছে প্রশ্ন, ডক্টর ইউনুসের কাছে প্রশ্ন, এবং যারা বুঝে না বুঝে যে মূর্খ এবং অর্ধ মূর্খ গুলা এগুলা নিয়ে লাফাইতেছে, তাদের কাছে প্রশ্ন, জনগণ কি সার্বভৌম? তাহলে এই যে আপনি 19%, 20% মানুষ বলছে যে কোরআন সুন্নাহ বিরোধী কিছু রাখা যাবে না, 13%, 10% মানুষ বলছে যে আমরা ইসলামী রাষ্ট্র চাই, ইসলামী সংবিধান চাই, আর 2%, 3%, 4% মানুষ বলছে সাম্য মানবিক মর্যাদা বা সেকুলারিজম বা মুক্তিযুদ্ধ চাই। তা আপনি ওই 2-3%-কে রাখলেন আর বাদ বাকি সব বিদায় দিলেন। হোয়াট ইজ দিস? তাহলে কোন জনগণের কোন অংশটুকু এখন আমরা সার্বভৌমত্ব বলতেছেন? ওই ক্ষুদ্র কয়েক আলী রিয়াজের মতো বা সংবিধান কমিশনের মতো ওই কয়েকজন মানুষকে গুটে করে, আর আপনারা যাদের সাথে মানে সার্ভেটা করলেন তাদের সবাইকে বাদ দিয়ে দিলেন। এত বড় চাতুরি, এত বড় চতুরতা, ধূর্তামি, এত বড় ঠকবাজি আপনারা করেন কিভাবে? আর আমরা তো বুঝতে পারি, তাই না? তো এসব আহ, বিশেষ করে যারা মুসলিম স্বার্থের পক্ষে আছেন বলে দাবি করেন, তারা আরো খারাপ, আমি বলবো, তাদের মধ্যে যারা এই জিনিসগুলাকে দেখেও না দেখার ভান করেন। সো তাদের সাথে উই হ্যাভ টু ডিল উইথ, হ্যাঁ, তাদের সাথে ডিলিংস বাকি আছে। আমি আপনাদের যারা দর্শক, যারা শ্রোতা, যারা শুনতেছেন, তাদের কাছে আমি অনুরোধ করলাম, হ্যাঁ, যে আপনাদের যারা প্রতিনিধি আকারে নিজেদেরকে পেশ করেন, আপনাদের কাছ থেকে কনসেন্ট নেন, সম্মতি আদায় করেন, তারা কি কথাগুলো আপনাদেরকে বলতেছে? না বললে তারাও ওই ঠকবাজ, ওই প্রতারক চক্রের অংশ। আচ্ছা, এই গেল আমি আলী রিয়াদ সাহেবের কথা বলছি। এখন ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল জায়গায় যেই সার্ভে গুলা হয়েছে সেটার কথা বলি। যেমন ধরেন পিউ রিসার্চ বলে একটা অর্গানাইজেশন, এটি ইন্টারনেট, এর সাথে
বাংলাদেশের কি আলী রিয়াজেরও সম্পর্ক নাই, আমাদেরও সম্পর্ক নাই, ঠিক আছে? এরা একদম ইন্টারন্যাশনাল এবং ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ অর্গানাইজেশন। এরা আমরা যখন সেই শাপলা আন্দোলনের সাথে যুক্ত, তখন এই ডাটা আমি অনেক ব্যবহার করছি। সেই শাপলা মানে আন্দোলনের সময় 2013 সালে, এটা পিউ রিসার্চে 2013 সালের ডাটা। তো ওখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, আফগানিস্তান, এই দেশগুলাতে সারিয়া আইনের চাহিদা 80% এর অ্যাবভ। এক্সাক্ট ফিগারটা মনে নেই, 82, 83, 84% হবে বা 81, 80-র উপরে বাংলাদেশেরটা ছিল। এটা গেল কি 2013 সালের পিউ রিসার্চ। তো পিউ রিসার্চ আবার গত বছরই, একদম গত বছরেই আবার আরেকটা সার্ভে করছিল। সেই সার্ভে অনুযায়ী যে যে মুসলিমরা কোন কান্ট্রিজে মুসলিমরা কত পার্সেন্ট কি করবে, মানে তারা সারিয়া ফলো করবে কি করবে না, এটা এরকম একটা সার্ভে করছিল। সেই সার্ভেতেও দেখা যাচ্ছে যে ওই 2013 সংখ্যাটা মোটামুটি অটুট আছে। শুধু তাই না, এখানে তারা আরেকটা রিসার্চ যোগ করছে যে এটা এটা ইসলামপন্থী, বিশেষ করে আধুনিক ইসলামপন্থী বা যারা মনে করে না গণতন্ত্র হারাম, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমি বলে রাখি, যে তারা এই সার্ভের সাথে আরেকটা পয়েন্ট অ্যাড করছিল যে গণতন্ত্র এবং ইসলাম, হুম একটা রাষ্ট্র ইসলামিক হইতে পারে, এট দ্য সেম টাইম গণতান্ত্রিক হইতে পারে, এমন যারা ভাবে তারা কত পার্সেন্ট। তো এখানে দেখা গেছে যে বাংলাদেশের প্রায় 86%, 86% বা 85% এরকম তারা মনে করে যে এটা একসাথে যায়। কিছু ক্ষুদ্র অংশ আছে 5-7%-এর মতো ওরা চায় না। হুম তো এইটা ইম্পর্টেন্ট। তো এগুলা হলো সব যে জেনারেল উইলটাকে যদি আমরা ধরি, আমি কিন্তু রুশোর মতবাদের সিরিয়াস ক্রিটিক করি, ঠিক আছে? আমি এটাকে গ্রহণ করিই না। তো আমি যদি ওটা সত্য ধরে নিই, তাহলে বাংলাদেশের আমি এটাই দেখাচ্ছি এই উপত্যগুলা দিয়ে। 70-এর ইলেকশন বলেন, 75-এর পট পরিবর্তনের কথা বলেন, 2013-র কথা ধরেন, এই সংবিধান কমিশনের জরিপের কথা মনে করেন, 2025 সালের এই যে পিউ রিসার্চ, 2013-র রিসার্চ, ইন্টারন্যাশনাল ডাটা, সবকিছু কি ইন্ডিকেট করে যে বাংলাদেশের জনগণের জেনারেল উইল ইসলামী রাজনৈতিকতা। এখন যদি কালকে যদি আপনি বাংলাদেশ গণভোট করেন যে সারিয়া কায়েম চাই কিনা, বা সারিয়া বাদ দেন, ইসলামী নিদেন পক্ষে ইসলামী রাষ্ট্র চাই কিনা, দেখেন কে জিতে। এই যে এই যে আমাদের যেই সংবিধান কমিশন কাউন্সিল বা ঐক্যমত্য কাউন্সিলের যেই ইয়েটা হইলো, গণভোট হইলো, ওখানে কি এই প্রশ্ন আসছে কখনো? এই যে সার্ভের উপর ভিত্তি করে, সার্ভে রেজাল্টের উপর ভিত্তি করে, এটাকে বলে হবসনস চয়েস। মানে এইখানেও দেখেন বাংলাদেশের জনগণ সার্বভৌম না। 70-এর নির্বাচনের পরে ঘোষণাপত্রে আমিরুল ইসলাম, সুব্রত রায় চৌধুরী, রুস্তম জিরা যেমন আমাদেরকে বাদ দিয়ে দিছে, এখনো তাই দিতেছে আলী রিয়াজরা, ইউনুসরা, তারেক রহমানরা। কে জানে ইসলামী রাজনীতির যারা দাবিদার তারা কি কইরা বসে, কে জানে? তাদের উপরে যে এক্সকিউজ মি আমাদের খুব আস্থা আছে তা কিন্তু না। কারণ সেই আস্থার কথা যদি তারা, আস্থার দাবি যদি তারা রাখতে ইচ্ছুক হন, তারা তো এই কথাগুলো বলবেন। এটা তো আমাকে বলার দরকার নাই বা আপনাকে শোনার দরকার নেই, এটা উনারাই বলতেন। উনারা কেন বলতেছেন না এইসব কথা? উনারা কেন চেপে যাচ্ছেন, তাই না? তো এখন আমরা এই কয়েকটা নজির দিয়ে দেখলাম যে বাংলাদেশের যে জনগণের আহ রাজনৈতিক বাসনা, সেই বাসনার ভিতরে ঠিকই আছে এবং এটা ঠিকই ধরা পড়তেছে। এটা কিন্তু এই রাজনৈতিক বাসনাটা বারবার বারবার এটাকে অ্যালিয়েনেট করা হচ্ছে। তো এখন আমরা আরেকটা জিনিস দেখব যে আমাদের যেই লিগ্যাল স্ট্রাকচার এবং রাষ্ট্রের যে স্ট্রাকচার, রাষ্ট্রের স্ট্রাকচারের ভিতরে যেই আইন এবং এই আইনের যে রূপ, সেই রূপের ভিতরে এই যে বাংলাদেশের মানুষের, আমি তো এভিডেন্স দিয়ে দেখাইলাম তাই না, বাংলাদেশের মানুষের রাজনৈতিক বাসনা কি। এবং এটা নিরবিচ্ছিন্ন, এটা কিন্তু স্ট্যাটিক, এটা কিন্তু ওই যে সাইন কার্ভের মতো উঠানামা করতেছে না। বাংলাদেশের সেকুলারিজম 1972 সালে যে পর্যায়ে ছিল, 71 সালে যে পর্যায়ে ছিল, এখন কিন্তু ডাউনফল। বাই দা ওয়ে, আমরা কিন্তু পোস্ট লিবারাল এবং পোস্ট সেকুলার জগতে বাস করতেছি, কিন্তু বাংলাদেশের মানুষের ইসলামী চেতনা স্ট্যাটিক। হ্যাঁ, এটার কোনো এই যে পতন নাই বা একদম, এটা উঠেই আছে এবং ওই উঠেই আছে, এটা উত্থিত এবং এখন পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে এটা উত্থিত, তাই না?
তো এই যে উত্থান পর্বকে আমরা কতটা মানে নেগেট করতে পারি, হ্যাঁ, কতটা ইগনোর করতে পারি, এইটার উপরই দাঁড়ায় আছে বাংলাদেশের সেকুলার পাওয়ার স্ট্রাকচার, তাই না? এটা ইসলামীদেরকে দমন পীড়ন করায় একটা ক্লাসিক্যাল সেকুলার, একটা মিলিটেন্ট সেকুলার, একটা ইসলাম বিদ্বেষী সেকুলারিজম বা খেমালিজমকে বাংলাদেশে কন্টিনিউ করার নানাবিধ পায়তারা তারা করতেছেন। এটার ভিতরে ব্যাড সেকুলার যারা আছেন তারা একভাবে করতেছেন, গুড সেকুলাররা যারা আছেন তারা আরেকভাবে করতেছেন। তো আমরা ব্যাড সেকুলার পর্ব একটা দেখছি, তাই না, যেখান থেকে জুলাই বিপ্লবের পরে আমরা বের হয়ে আসছি। এখন আমরা আবার একটা গুড সেকুলার পর্ব দেখতেছি। তো এই ব্যাড সেকুলাররা মানে খেমালিস্ট উপায় ধর্মকে, ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ভিতর দিয়ে, একটা ওয়ার অ্যান্ড টেরর প্রজেক্টকে চালু রাখার ভিতর দিয়ে, হ্যাঁ, বাংলাদেশের সাংস্কৃতিক এবং রাজনৈতিক বোধ জায়গায় তারা ইসলামকে নেগেট করার চেষ্টা করে। ইসলামী রাজনৈতিকতা, ইসলামী পাওয়ার, আমরা সবকিছু পাওয়ার কেন্দ্রিক চিন্তা করতেছি, আমরা কিন্তু সংস্কৃতি নিয়ে চিন্তা করতেছি না। আমি কালচারাল নই, হ্যাঁ, সো আমি পলিটিক্যাল। সো অবশ্যই আমি কালচারালকে অস্বীকার করি না, যারা করতেছেন তারা করেন, কিন্তু বাংলাদেশের মূল প্রশ্নটা হলো রাজনৈতিক, ঠিক আছে, পাওয়ার সেন্ট্রিক। ওই যে ডিজায়ার অফ দ্য পাওয়ার, উইল টু পাওয়ার, এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের ভিতরে সেকুলার উইল টু পাওয়ার প্রিভেইল করতেছে, সেকুলার উইল টু পাওয়ার ডমিন্যান্ট, সেকুলার উইল টু পাওয়ার হেজিমনিক। এর মূল লক্ষ্য হলো ইসলামিক উইল টু পাওয়ারকে সাপ্রেস করা, ডমিনেট করা, ডিস্ট্রয় করা। তো এখানে ডিস্ট্রয় কারা করতে চায়? ব্যাড সেকুলাররা করতে চায়। তারা করছিল 1972 সালে 71 স্বাধীনতার ঘোষণা, যার ভিত্তি ছিল। কিন্তু গুড সেকুলাররা করতেছে হচ্ছে এটাকে ডিসিপ্লিন করে, সুন্দর করে। আমি কাউকে পিটাইয়া মানুষ করতে পারি, অথবা তাকে চকলেট খায়ও মানুষ করতে পারি, তাকে আমার অধীনস্থ রাখতে পারি, তাকে ওই যে ডোমিন্যান্স, রুল অ্যান্ড রুলড স্মিথিয়ান স্ট্রাকচার। তো আমি গুড সেকুলার হিসেবে তাদেরকে মিষ্টি খাওয়া, হ্যাঁ বাবা তোমরা সংস্কৃতি করো, হ্যাঁ তোমরা সংস্কৃতির জায়গা থাকো, অসুবিধা নেই, হ্যাঁ, এটা হলো গুড সেকুলারিজম। আমি খারাপ লাগতেছে, বাট আমি বলতে চাচ্ছি যে আমাদের মুসলিম সোসাইটির ভিতরে মুসলিম স্বার্থকে ধারণ করে বা বহন করে এরকম অনেক মুখোশধারী ব্যক্তি আছেন যারা কাল চারাল। তো ওই চারালরা এই গুড সেকুলারিজমেরই চর্চা করতেছে। তো হ্যাভিং সেড দ্যাট, আমি এখন যাচ্ছি আবার একটু স্মিথের আলোচনায় না ঢুকলেই না। আমি তো বলতেছিলাম না যে স্মিথকে আমরা খণ্ডিতভাবে দেখি, যে খুব সহজে মুখস্থ করা যায় স্মিথের আর্লি স্মিথ, যে ডিসিশনিস্ট স্মিথ, কিন্তু স্মিথের যে ল্যাটার অংশ, মানে আরো পরিণত অবস্থায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন মুলুকে যখন উনি গেলেন বা ওখানে শিক্ষকতা করাইতেন, বা নানাভাবে ওখানেও উনাকে ইয়ে করা হচ্ছিল, মানে নানাভাবে ওনাকে বাদ রাখার চেষ্টা করা হইতেছিল, তাকে কন্ট্রোল করার চেষ্টা করা হইতেছিল। তো ওই সময় যে উনার যে চিন্তা ভাবনাটা আসে, স্মিথ লিবারাল না, ঠিক আছে। তো এখন আমি দেখাবো আরেকটা জায়গা, আরেকটা অ্যাসপেক্ট দেখে আমি আমার বক্তব্য শেষ করব। সেটা হলো যে লিবারালিজমের জায়গায় যেই আইনি কাঠামোটা, সেটা সেটা হলো নরমেটিভ। হ্যাঁ, আমরা 71-এর ঘোষণাপত্রের সময় যেই ভিতর দিয়ে এই যে ইন্দিরা গান্ধী বা ব্যারিস্টার সুব্রত রয়, বাংলাদেশের আমিরুল ইসলাম, বাংলাদেশের ডক্টর কামাল হোসেন থেকে শুরু করে এখন যারা স্বাধীনতা স্বাধীনতা করতেছে, 72-এর সংবিধান যারা করে, এরা সবাই যেই প্যারাডাইম, লিগ্যাল প্যারাডাইমের উপরে দাঁড় হলো, সেটাকে বলে হচ্ছে নর্মেটিভ নর্মেটিভ নর্মেটিভিজম বা পজিটিভিজম, পজিটিভ ল, ঠিক আছে, নর্ম নর্ম বেসড ল। তো নর্ম বেসড ল হচ্ছে হ্যান্স কেলসন, এটার হচ্ছে মূল যিনি তাত্ত্বিক। তো কেলসনের নর্মেটিভ লকে সবকিছু নর্ম আকারে দেখা হয়, ঠিক আছে। এটা আধুনিক রাষ্ট্রের সাথে খুব খাপ খায়। কেন খাপ খায়? এটাকে বলে, আমরা বিজ্ঞানে যেমন মেথোডোলজিক্যালি দেখি না, যেমন বায়োলজি, বোটানি, ফিজিক্স, এগুলা সবকে সূত্রবদ্ধ করা হয়, সবকিছুকে কোয়ান্টিফিকেশন করা হয়, গণনাযোগ্য করা হয়। তো আপনারা দেখবেন স্ট্যাটিউটারি লতে ধারা, উপধারা সবকিছু সংজ্ঞায়িত আছে। এবং স্মিথ আলোচনা করতেছেন, স্মিথের একটা অসাধারণ বই আছে, সেটা হচ্ছে যে অন দ্য থ্রি টাইপস অফ জুরিস্টিক সিস্টেমস, এই জাতীয়, মানে উনি নর্ম্যাটিভিজম বা পজিটিভিজম,
তারপরে ডিসিশনিজম, আর তারপরে কংক্রিট অর্ডার, লিগাল সিস্টেম, এই তিনটা সম্পর্কে আলোচনা করছেন। ঠিক আছে? তো যারা আরো গভীরে ঢুকতে চান তাদের জন্য এটা অবশ্য পাঠ্য। আমরা এটা নিয়ে প্ল্যান করতেছি যে আমরা এটা নিয়ে সামনে আরো আলোচনা করব। কিন্তু যেটা বলতেছিলাম, আধুনিক আইনের মধ্যে নরম্যাটিভ টেন্ডেন্সিটা, এটা এটা খারাপ ভালো ষড়যন্ত্রের কথাটা, এটা খুব স্পন্টেনিয়াস। হ্যাঁ, আমরা যদি একটা ল্যাবরেটরি খুলি কেমিস্ট্রির, তো ওখানে কোন মৌল কি, এই যে আণবিক সংখ্যা অনুযায়ী মৌলকে সাজানো, ডিসপেন্সারি, সরি, মানে মানে কেমিক্যাল রিয়াকশনের জন্য যেই জিনিসগুলি, ইকুইপমেন্টসগুলি ইউজ করা হয়, সেগুলো সব ওই সাইন্টিফিক, ওই তাত্ত্বিক কাঠামোর সাথে সংযুক্ত থাকতে হয়, কোহেরেন্ট থাকতে হয়, কানেক্টেড থাকতে হয়। কিন্তু লিগাল সিস্টেমও কিন্তু একই জিনিস, তাই না? তো আধুনিক রাষ্ট্র এরকম করে গণনাযোগ্য ধারা উপধারা সংজ্ঞায়িত সুনির্দিষ্ট লিগাল কাঠামো ইউজ করে, সেটাই হলো নর্মেটিভ ল। নর্মেটিভ ল শুধু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ওই আইন নর্মস এর আন্ডারে থাকবে। ঠিক আছে? হ্যাঁ, রেক্ট বা মানুষের রাইটটা নর্ম বেসড হবে। তো ওখানে যেই ধারা উপধারা বা যেই চুক্তি বা গ্লোবাল যে ডিক্লারেশন গুলো, ওখানে যে ধারা উপধারা আছে, মানুষকে, মানুষের চাইতে ওই নর্ম বড়। ডিসিশনিস্ট প্যারাডাইমটা হইলো যে মানুষের সিদ্ধান্তটাই বড়। ঠিক আছে? এটা এটা স্মিথের, আর্লি স্মিথ। তারপরে স্মিথ বললেন কংক্রিট অর্ডার, এটা আরো ম্যাচিউরড স্মিথের। তো কংক্রিট অর্ডারে যেমন ধরুন হচ্ছে যে ল হলো কি, লিগ্যাল সিস্টেমটা কি, সামাজিক পরিসরে যে অর্ডারটা কাজ করে, সামাজিক যে শৃঙ্খলা, সেইটার ভিতর দিয়ে যে লটা আসে, সেইটাই হলো কংক্রিট অর্ডার। তো সারিয়া ইজ এ কংক্রিট অর্ডার বলতে পারি আমরা কিছুটা। হুম। ফিক, এটা একটা কংক্রিট অর্ডারের, মানে ফিক ইসলামিক কমিউনিটির মধ্যে বছরের পর বছর, শয়ে শয়ে হাজার বছর ধরে চলে আসতেছে ডিসকার্সিভ অংশ হিসাবে সোসাইটির ভিতর থেকে। আর ফিককে দেখবেন, বা কংক্রিট অর্ডার লিগ্যাল বেস, এটা মানুষকে নর্মের সাথে কোয়ান্টিফাই করে না। ঠিক আছে? মানুষ যেই মানুষ, সেই মানুষের নানাবিধ অভিব্যক্তি থাকতে পারে, তার নানা রকম ব্যবহার হইতে পারে, তার মনস্তাত্ত্বিক নানাবিধ বৈশিষ্ট্য থাকতে পারে, যেটা সবসময় কোয়ান্টিফিকেশন করা যায় না, সংজ্ঞায়িত করা যায় না। তো নর্মেটিভ ল এর মধ্যে মানুষের যে বিহেভিয়ারাল প্যাটার্ন, তার অনেক কিছু আসে না। আবার অনেক কিছু এমন ভাবে নর্মেটিভ ভাবে সংজ্ঞায়িত হয়ে যায় যেটা নেগেটিভ, যেটা অপরাধ। অপরাধীর অপরাধ কেন করলো, অপরাধীর অপরাধটা সংজ্ঞার মাধ্যমে ফিক্স হচ্ছে। অপরাধীর যেই ডেজায়ার, বাসনা, তার যে সামাজিক সম্পর্ক, তার ভিতরে তার অস্তিত্ব যে অর্থ তৈরি করে, তার ভিতরে কিন্তু ওই আইন তৈরি হয় নাই। ওই সমাজ কিন্তু সেই আইনের উৎস না, ওই নর্মই সেই আইনের উৎস। হ্যাঁ, এখন এগুলা হলো স্ট্রিক্ট ক্যাটাগরি, এমন না যে এদের মধ্যে কোনো মিথস্ক্রিয়া হইতে পারে না। এটা কেন বললাম? সেকুলার বা 100% লিবারাল, অ্যান্টি রিলিজিয়াস এবং অ্যাথিস্ট বা সংশয়বাদী স্কেপটিক, এরা, হ্যাঁ, কে জানি বললো 3 টাইপস অফ জুরিস্টিক থট। ইয়েস, আমির হামজা বলছেন, ধন্যবাদ। হ্যাঁ, আমি ভুলে যাই, আমার স্মৃতিশক্তি খুব দুর্বল, আমাকে মনে করাই দিন। আচ্ছা, যেটা বলতেছিলাম, এই যে সোসাইটির মধ্যে ইনারা আছেন না, ইনারা আছেন তো, এরা তো, তারা তো তাদেরটা চাইবে, আমরা আমাদেরটা চাইবো, তাই না? তো এই যে গ্রুপটার কথা বললাম, যারা বেসিক্যালি যারা সেকুলার, ঠিক আছে, এই সেকুলাররা অবশ্যই নর্মাটিভ ল এর দিকে তাদের ঝোঁকটা থাকবে। ঠিক আছে? আবার ইসলামী যারা আমরা, আমাদের থাকবে কংক্রিট অর্ডারের দিকে। আমরা সোসাইটির মধ্যে থেকে, কমিউনিটির মধ্যে থেকে বেশি আসা, আমরা আমরা যারা রক্ষণশীল, এটা শুধু খালি সারিয়া বিষয় না, রক্ষণশীল হিন্দু, রক্ষণশীল খ্রিস্টান, রক্ষণশীল কোনো চাকমা, তারাও তাদের নারীকে তারা খুবই সংরক্ষিত রাখার চেষ্টা করবে। হ্যাঁ, তারা তাদের বাচ্চাদেরকে একভাবে লালন পালন করবে, কিন্তু নর্মাটিভ ল এর মধ্যে সেটা আপনি পাবেন না। কংক্রিট অর্ডারের মধ্যে দেখবেন আপনি এই যে শিশু নির্যাতন, তাই না? আমি যদি আমার বাচ্চাকে শাসন করার জন্য একটা থাপ্পড় মারি, এটা হলো শিশু নির্যাতন। নর্মেটিভ এর মধ্যে, নর্মের মধ্যে আমি শিশু নির্যাতনকারী বাবা হয়ে যাব তখন। হ্যাঁ, কিন্তু আসলে তো আমি একটা থাপ্পড় মারছি, তাই না? এখন হ্যাঁ, যারা থাপ্পড় মারতে গিয়ে আবার মানে কল্লা নামায় ফেলেন বা এই জাতীয়, ওইটা তো আবার অবশ্যই অপরাধ। বা এই যে আমি পার্থক্যটা হয়তো বুঝতেই পারতেছেন, তাই না? তো কংক্রিট অর্ডার থিওরি
স্মিথিয়ান যেটা, সেটা অ্যান্ড লিবারালিজম দুনিয়ার শেষ কথা না, এটা হলো মূল কথা। তো ওই যে আমরা ঘুরে ফিরে যাই মর্মব্যাধি, আমাদের মর্মব্যাধিটার মূল কারণ হইল ব্যারিস্টার আমিরুল ইসলাম, ডক্টর কামাল হোসেন, বা হালে আলী রিয়াজ, এরা সংবিধান কমিশন, ঐক্যমত্য কমিশন ইত্যাদি ব্লা ব্লা ব্লা, এরা আমাদেরকে লিবারাল ভ্যালুজই দুনিয়ার সর্বশেষ কথা ওহি, এটা একটা ধর্মর মতো আমাদেরকে উপস্থাপন করছেন। এইখানে রাষ্ট্রমূল মর্মব্যাধি, এটাই রাষ্ট্রের মর্মব্যাধি। আমাদের এই পোস্ট সেকুলার, পোস্ট লিবারাল এবং পোস্ট সভরেন কালে আমরা সেখান থেকে উত্তীর্ণ হইতে হবে। কিভাবে উত্তীর্ণ হইতে হবে এটা আমি 5 মিনিট বলে শেষ করে দিব, অনেকক্ষণ বকবক করতেছি। সেটা হইলো যে পোস্ট, এই যে বললাম পোস্ট সভরেন, তো খোদ পপুলার সভরেনিটি, এই যে আমি মানে কি বললাম, ফুকোর কথা আলোচনা করলাম, রাইট? তো ফুকো বলতেছে যে আমার কল্লা কাইটা ফেলতে হবে, রাইট? হ্যাঁ, কিং এর কল্লা কাইটা ফেলতে হবে। কি? অ্যাবসোলুট স্টেটের সভরেন, এটা এখন ট্রান্সপোজড হইছে গিয়া জনগণের উপরে। এই জনগণটাও একটা ফিকটিশিয়াস বিমূর্ত ধারণা। হুম, এই বিমূর্ত সভরেনিটি, এইটা দেখা যাচ্ছে সকল অনাচার, অজাচার, অত্যাচার, জুলুমের উসিলা আকারে ইউজ হইতেছে। তো আমাদেরকে এটা কেটে বাদ দিতে হবে। মানে অ্যান্থনিও নেগ্রির কথা বলি, মানে এগুলা সব আমি ওয়েস্টার্ন, আমরা যেহেতু এই ওয়েস্টার্ন মানুষদের দ্বারা ডোমিনেটেড, শাসিত, হ্যাঁ, আমাদের মধ্যে ঔপনিবেশিকতা আছে। সো এগুলা কথা যদি এখন আমি বলি, হ্যাঁ, তাহলে এটা কেউ শুনবে না। আমি যদি ফুকো টুকো নেগ্রি মেগ্রি এই এই সমস্ত কয়েকটা নাম টাম নিই, তাহলে ও বাপরে বাপ, এ তো অনেক কিছু জানে। তো আমি সেই সুযোগটা নিচ্ছি আর কি, আল্লাহ মাফ করুক। বাট এটা ওই যে বললাম, আপনি নিচিয়ান ফিল যদি করেন, ইনস্টিংচুয়াল যদি হন, ক্ষমতাকে যদি ফিল করেন, আপনি এটা নিজেই বুঝতে পারবেন। সেটা হলো কনস্টিটিউয়েন্ট পাওয়ার। নেগ্রি বলতেছেন কনস্টিটিউয়েন্ট পাওয়ার, উনার একটা বই আছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে, সেখানে বলতেছে গাঠনিক ক্ষমতা খালি ইজ ওপেন, ইজ চলমান। একটা সংবিধান তৈরি হয়ে গেল, গাঠনিক ক্ষমতা প্রয়োগ করে আমরা একটা সংবিধান বানাইলাম, তখন কি গাঠনিক ক্ষমতা ফেস চেঞ্জ হয়ে কনস্টিটিউটেড পাওয়ার হয়ে গেল, সংগঠিত ক্ষমতা, তাই না? নেগ্রি বলতেছে যে নো, কনস্টিটিউয়েন্ট পাওয়ার ইটস এভার লিভিং, এটা অলওয়েজ চলতে থাকবে। এটার মূল কাজই হলো রাষ্ট্রবিরোধী। এটা রাষ্ট্রের নিগড়ে, রাষ্ট্রের কোলে এটা উঠবে না, রাষ্ট্রের নিগড়ে একে আটকানো যাবে না, হ্যাঁ, রাষ্ট্রের খাঁচায় একে ভরা যাবে না। তো কনস্টিটিউয়েন্ট পাওয়ার অলওয়েজ ক্রিটিক্যাল, এটা অলওয়েজ নেগেট করতে থাকবে রাষ্ট্রের যত ক্লেম, গ্র্যান্ড ক্লেম, এই যে পপুলার সভরেনিটি, অমুক তমুক, জেনারেল উইল, এটাকে নেগেট করতে থাকবে। তো নানাভাবে নেগেট করবে, কি ইনস্টিটিউশনালাইজ করা যাবে না। এটা নেগ্রি বলতেছে, আমরা নেগ্রির এটা কি যে ফর্মুলা আকারে বলতেছি তা না, কিন্তু আমি বলতেছি যে খোদ ইউরোপে ভিতরে স্ট্রং ট্র্যাডিশন আছে। মানে রুশোই শেষ কথা না, হ্যাঁ, রুশো অবসোলিট হয়ে যেতেছে, কিন্তু আমরা খেয়াল করবেন, আমি যে বলতেছি আমরা পোস্ট লিবারাল, আমরা পোস্ট সেকুলার, আমরা পোস্ট সভরেন কালে বসত করতেছি, এটা শুধু আমাদের জন্য, এটা ইউরোপে অনেক আগে শুরু হয়েছে, ওয়েস্টে। তাদের ভিতরে এই বোধটা তীব্র হচ্ছে যে লিবারালিজমের ক্লেম ইজ নট ট্রু। তো এখন আমরা ওই কংক্রিট অর্ডারের জায়গায় আরেকটু কথা বলি, সেটা হলো যে ওই 71-এর ঘোষণাপত্রের অন্যতম লক্ষ্য ছিল বাংলাদেশে সারিয়া সিস্টেমকে আর বাড়তে না দেওয়া। হুম, স্ট্যাটিউটরি লয়ের শুধু ফ্যামিলি ল, বিবাহ, সম্পদ, এখানে কিছু থাকবে, কিন্তু এর বেশি যেন সারিয়া বেসড, এটা প্রধান যেন না হয়। তা আমরা যদি কংক্রিট অর্ডারে আসি, তো কংক্রিট অর্ডারে লিগ্যাল প্লুরালিজম করতে পারি, মানে এটা এইটা একটা বেসিস। এই যে আমরা এই যে কথাগুলো বলতেছি না এখন, এই যে লিগ্যাল প্লুরালিজমের কথা বললাম, এইটা হলো নিদান। ঠিক আছে, আমরা এই রাষ্ট্র থেকে এই যে 71 সালে আমাদের যে এলিয়েনেশনটা হয়েছিল, এখান থেকে আমরা কিভাবে বের করতে পারি? এটা কি সাংস্কৃতিক ভাবে এটার মেরামত হবে? হবে না, এটা রাজনৈতিক মেরামত করতে হবে, অবশ্যই 100% রাজনৈতিক। সেটা প্রথমত হলো সংবিধানে ইসলামকে, ইসলামী রাজনৈতিকতাকে গ্রহণ করতে হবে। সেটা অনেকভাবে গ্রহণ করা যায়, সেটা নিয়ে আমরা আলাপ করতে পারি। সেটার মাত্রা আছে, ন্যূনতম মাত্রা, আরো ঊর্ধ্ব মাত্রা। আমরা ঊর্ধ্ব মাত্রায় হয়তো যাব না, কিন্তু আমরা ন্যূনতম মাত্রাতে এটাকে রাখতে হবে। অ্যাটলিস্ট ইসলাম বান্ধব রাষ্ট্র কিভাবে তৈরি করা যায় সেটা আমাদেরকে বুঝতে হবে। এবং
অলরেডি আমাদের ভিতরে এরকম কোন রাষ্ট্র হয়েছিল কিনা? আমার দাবি বা আমাদের দাবি হলো 1975-এর পরে শহীদ জিয়ার পঞ্চম সংশোধনীর মাধ্যমে ইসলাম বান্ধব রাষ্ট্র হয়েছিল আমাদের ভিতরে। এই যে ইসলামী হলো সবচেয়ে বড় জনগোষ্ঠীর সবচেয়ে বড় অংশ না? আমরা যদি বলি ইকুয়াল ইকুয়াল, আমরা ধরলাম সমস্ত জনগোষ্ঠী ইকুয়াল, ঠিক আছে? এখানে একটা এক্সিওম আছে, প্রাইম অ্যামং দ্য ইকুয়াল। আমরা যদি 0 1 2 3 4 5 6 7 8 9, এই দেখেন 10টা অঙ্ক হইল না, সিম্বল হইল, আমরা কি এটাকে একসাথে বলতে পারবো? আমরা তো 1 2 3 4 বা 0 1 2 একটা একটা সংখ্যা থেকে শুরু করতে হবে, ওইটা হলো প্রাইম। তো এই অঙ্কগুলি, 1 বলেন 2 বলেন 0 বলেন, এটা সবাই একটা, সেই জায়গা থেকে এটা সমান। কিন্তু আমি যখন বলি যে কোনো একটা আমাকে প্রথমে বলতে হয়, হয় 0 অথবা 1, এটা হলো প্রাইম। তো আমাদের জনগোষ্ঠীর মধ্যে অনেক ধরনের জনগোষ্ঠী আছে, সবার শরিকানা আছে। তো আমাদের কনস্টিটিউশনটাকে এমনই হইতে হবে যে সকল শরিকানা যেন ধারণ করতে পারে। আদারওয়াইজ, এই যে শরিকানার কথা বললাম, আমরা যখন একটা পোস্ট লিবারেল রাষ্ট্রের কথা চিন্তা করতেছি, এটার কোনো সূত্র নেই, আমরা নর্মেটিভের মধ্যে যাব না। হুম। এটা নানা রকম, এটা সমাজে যে জনগোষ্ঠী, তাদের যে নিয়ম কানুন, তাদের যে মিথস্ক্রিয়া, তাদের সংস্কৃতি, হ্যাঁ, তাদের চাহিদা বাসনা, রাজনৈতিকতা, সেটার উপর ডিপেন্ড করে আমরা তাদেরকে সংযুক্ত করতে পারি। হজরে আসওয়াদের উপরে যখন আহ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে ধারণ করছিলেন, এটা কিন্তু প্রাক ইসলামী যুগের কথা। ওটা হলো শরিকানা রাষ্ট্রের একটা মৌলিক জায়গা। সকলের সংবিধানের মধ্যে সকলের সংযুক্তি থাকতে হবে। এটা কমিউনিটারিজম স্টেটও আছে, এটা ইউরোপে বহুত আলোচিত কমন জিনিস। ইভেন ইউরোপিয়ান ইউনিয়নেও এরকম নানাবিধ জিনিস নিয়ে প্র্যাকটিস করা হচ্ছে। এগুলা, আমি এগুলা কথা বলতেছি মানেই যে একদম আফগান ইমারত কায়েম করে ফেলাইতেছি, হ্যাঁ, অথবা অমুক তমুক, এইভাবে মূর্খরাই কিন্তু ভাববে। হ্যাঁ, তো আমি চিন্তার কিছু খোরাক দিলাম। এই যে যেমন ধরেন শরিকানা রাষ্ট্রের কথা যেটা আমরা বলতেছি, শরিকানা ভিত্তিক, এখানে প্রত্যেকটা মানুষের আইডেন্টিটি, এই যে লিবারাল রাষ্ট্র নর্মেটিভিজমের মধ্যে মানুষের আইডেন্টিটি অ্যালিয়েনেটেড হয়ে যায়, যেমন আমাদের হয়েছে 71 সালে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে। তো এই যে আইডেন্টিটির যে বিচ্ছিন্নতা, এই বিচ্ছিন্নতা শরিকানার মাধ্যমে শরিকানা কায়েম করে আমরা আবার এটাকে রিইনস্টেট করতে পারি। এটা একটা চমৎকার নাম শরিকানা, এটা দিছে হচ্ছে আমাদের তরুণ ঐতিহাসিক আব্দুর রহমান বারী। আমরা যখন আলাপ করতাম, ঠিক আছে, আমরা আলাপ করতেছিলাম অনেকদিন ধরে, আমরা বেশ কয়েকজন, যে কিভাবে আমরা লিবারাল এই আহ, শিকল ভাঙতে পারি। হ্যাঁ, তো একটা সদর্থক সুন্দর ভবিষ্যতের দিকে বাংলাদেশের সবাইকে নিয়ে, সকল ধর্ম বর্ণ সবাইকে নিয়ে, এবং সেটা অবশ্যম্ভাবী হিসাবে, অনিবার্য হিসাবে লিবারালি যে হইতে হবে তা না, এর বাইরেও যে অনেক কিছু আছে। আমার যে ব্যাধি এবং তার যেই নিরাময়ের যেই আহ উপায়, সেই অনুযায়ী তো আমার নিদানটা হবে, তাই না? আমার দাওয়াইটা হবে, তো সেটাই হলো শরিকানা রাষ্ট্র। তো আপাতত এই আমরা মর্মব্যাধি তাকে চিহ্নিত করতে শিখলাম, এটার অ্যাসপেক্টে নানাবিধ আলোচনা করলাম, আরো আলোচনা হবে। তো আব্দুর রহমান বারীকে ধন্যবাদ, যে শরিকানা শব্দটা চমৎকার একটা শব্দ। তো এইভাবে আরো সবাই যেন নানাবিধ তাদের যেই, এটা শুধু আমার একটা চিন্তা না যে আমি শরিকানা রাষ্ট্র, নন লিবারাল শরিকানা রাষ্ট্রের কথা ভাবতেছি, এই বাসনাটা আমাদের ভিতরে আছে বলেই এটা আমি ভাবতেছি, আর অনেকেই ভাবতেছে। তো সবারই আসলে কন্ট্রিবিউট করা উচিত, তাদের স্পিক আপ, আপনারা কথা বলেন, আপনারা লেখেন। তো আমাকে দোয়া করবেন, এবং এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।